আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে স্কিপ প্ল্যানেটের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 6, অর্থাৎ 6 নাম্বার ক্লাস। আমাদের আরো ক্লাস বাকি আছে, আরো 4টা ক্লাস হবে আমাদের টোটাল। তো আজকে আমাদের আলোচনা হবে অস্ট্রেলিয়া নিয়ে। তো অস্ট্রেলিয়া আমরা সবাই জানি, অস্ট্রেলিয়া হচ্ছে আপনার একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সেখানে আমাদের বাংলাদেশ থেকে হোক বা দেশের ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রি থেকে হোক অনেক লোক ভিজিট করতে যায় অস্ট্রেলিয়ায়, সেটা পড়াশোনার জন্য হোক বা ট্যুরিজমের জন্য হোক বা আপনার মেডিকেলের জন্য হোক। তো আমরা প্রথমে একটু দেখি, যেহেতু লেকচার সবাইকে দেওয়া হয়েছে, দেখি যে অস্ট্রেলিয়া কাজের ভিসা ছাড়াও ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ও চিকিৎসার জন্য মেডিকেল ভিসা পাওয়া যায়। আর কাজের জন্য কিন্তু আলাদা ভিসা আছে। আমরা একটু পরে দেখবো যে অস্ট্রেলিয়া কত ধরনের ভিসা দেয়। ওদের ভিসার ক্যাটাগরির অভাব নেই, অনেক ধরনের ভিসা আছে। ইভেন ভিজিট ভিসার ক্ষেত্রে অনেকগুলা ক্যাটাগরি আছে। তো এই সব নিয়ে আমরা আলোচনা করব একটু পরেই। তো আপনার যেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে গিয়ে আপনারা ওয়ার্ক ভিসাও কাজ করতে পারবেন। যদিও ওয়ার্ক ভিসা পাওয়া একটু টাফ, কারণ ওই কান্ট্রি থেকে আপনার ওয়ার্ক ভিসা হয়ে আসে। আর এমনি তো অস্ট্রেলিয়া অনেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যায়। আর ম্যাক্সিমাম হচ্ছে ট্যুরিস্ট, অর্থাৎ ভিজিট ভিসা, অস্ট্রেলিয়াতে ট্যুর করতে যায়। তো আমরা মূলত আজকে অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব, ইভেন প্র্যাকটিক্যালি ট্যুরিস্ট ভিসা যে কিভাবে অ্যাপ্লাই করে, কিভাবে ফর্ম ফিল আপ করে, এটা আমরা দেখব। আর কি কি ডকুমেন্টস লাগে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা এবং ট্যুরিস্ট স্পট গুলা কি কি, যেমন ইনল্যান্ড পার্ক, দ্বিতীয় ম্যাডম্যাক্স মিউজিয়াম, আট নদী, নোমেসবেল, টেডি বিয়ার কলোনি, দেন হচ্ছে সিডনি অপেরা হাউস। এই ধরনের অনেকগুলো আকর্ষণীয় দর্শনীয় স্থান আছে অস্ট্রেলিয়াতে। এগুলো দেখতে সারা বিশ্ব থেকে বহু বহু ট্যুরিস্ট যায় অস্ট্রেলিয়াতে প্রত্যেক বছর। আর এগুলো আপনার হচ্ছে ওদের মেইন টুরিস্ট পয়েন্ট। আর হচ্ছে আপনার একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসা যায় তারা কিন্তু কোনো কাজ করতে পারবে না ওইখানে গিয়ে। অর্থাৎ ওদের যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওই বৈধতা দেয় না যে আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে জব করতে পারবেন। তো কেউ যদি আপনাদেরকে এইভাবে আশ্বস্ত করে যে আপনাকে ট্যুরিস্ট ভিসা পাঠানো হবে বা ট্যুরিস্ট ভিসা গিয়ে আপনাকে ওখানে কাজ দিয়ে দিবে, জিনিসটা এমন না। না, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা গেলে আপনাকে ফিরে আসতে হবে, ব্যাক করে আসতে হবে, আপনি ওখানে কাজ করতে পারবেন না। আচ্ছা, তো হচ্ছে অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং এর জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগে, অ্যাজ ইট ইজ আমাদের এর আগে ইউএস এর জন্য যেগুলো আমরা জানি অলমোস্ট সেমই। যেমন পাসপোর্ট ন্যূনতম 6 মাস মেয়াদ থাকতে হবে। আর ব্যাংক ব্যালেন্স ন্যূনতম 5 লক্ষ টাকা জনপ্রতি সহ বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট, এটা লাগবে। দেন থার্ড হচ্ছে কি, ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স আপনার ইংরেজিতে ট্রান্সলেট করা থাকতে হবে। আমরা সবাই জানি যে ট্রেড লাইসেন্স কিন্তু হয় বাংলায়। আপনার সিটি কর্পোরেশন হোক বা ইউনিয়ন পরিষদ হোক বা পৌরসভা হোক, আমাদের ট্রেড লাইসেন্স গুলো হয় বাংলায়, এটা আপনার ট্রান্সলেট করে নিতে হবে। আর কোম্পানির প্যাড ও ভিজিটিং কার্ডও ইংরেজিতে নিতে হবে। আর যারা চাকরিজীবী তাদের জন্য অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি, স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট আর সলভেন্সি অথবা পে স্লিপ। এখন এই বিষয়গুলা আমরা অনেক দিন আলোচনা করছি আপনাদেরকে, যে চাকরিজীবীদের জন্য কি কি লাগে। বেসিক্যালি এই কয়েকটি ইনফরমেশন, যে এনওসি লেটার তার কোম্পানি থেকে, যেটাকে আমরা নো অবজেকশন সার্টিফিকেট বলি, আর হচ্ছে ভিজিটিং কার্ড, আর হচ্ছে অফিসের আইডি কার্ডের কপি, আর স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো এগুলা যারা আমরা এতদিন পর্যন্ত ধরতে পারি না তাদের জন্য আমরা একটা স্যাম্পল রেডি করছি, যে আপনার কেমন হয়। যেমন হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেটটা কেমন হয় দেখেন। এটা একটা স্যালারি সার্টিফিকেটের ফরম্যাট, যেটা আমরা গুগল ড্রাইভে দিয়ে দিব। আচ্ছা, গুগল ড্রাইভে দিয়ে দিব। আর হচ্ছে দেখেন যে তার নাম, তার অ্যাড্রেস, তার জব লোকেশন, তার জব স্ট্যাটাস, যেমন প্রেজেন্ট পজিশন, অর্থাৎ তার ডেজিগনেশনটা কি, ডেজিগনেশনটা উল্লেখ করা থাকতে হবে জব আপনার স্যালারি সার্টিফিকেটে। দেন স্যালারি স্ট্রাকচারটা তাকে দেওয়া হয়েছে। স্যালারি সার্টিফিকেটটা ইস্যু করার পরে আপনার যে রেসপন্সিবল পারসন ওই কোম্পানির, যেমন জিএম এর সাইন সহ একটা স্যালারি সার্টিফিকেট ফরম্যাটটা ওনাকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা স্যালারি সার্টিফিকেটের ফরম্যাট। আচ্ছা, দেন হচ্ছে এনওসি লেটার। এখন এনওসি লেটার আমরা অনেকেই জানি যে এনওসি লেটার কি। এনওসি লেটার হচ্ছে আপনার
নো অবজেকশন সার্টিফিকেট। এখন নো অবজেকশন সার্টিফিকেট কেমন হয় দেখেন, এটা একটা নো অবজেকশন সার্টিফিকেট একজন প্রাইভেট জব হোল্ডারের জন্য। তো সেটা কেমন আসে, যেমন টেলিটকের একটা এমপ্লয়িকে তারা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল, যে এটা কি দেখেন, দিস ইজ টু সার্টিফাইড দ্যাট মিস্টার খায়রুল আলম, তার অ্যাড্রেস সহ, এবং সে হচ্ছে সেলস ইন এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিআরএম ডিপার্টমেন্ট, এবং হচ্ছে সে পার্মানেন্ট এমপ্লয়ি, তাকে ডিক্লারেশন দেওয়া হয়েছে, এবং সে প্ল্যান করতেছে ভিজিট করার জন্য কোথায়, ইউকে তে। আর এই ইউকে তে ভিজিট করার ক্ষেত্রে কোম্পানি কোনো অবজেকশন নাই, দ্যাটস ইট। এটাকে বলা হয় নো অবজেকশন সার্টিফিকেট। আপনাদের যারা ক্লায়েন্ট থাকবে বা আপনি নিজের জন্য খোলেও যদি জব হোল্ডার হন, সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে কোম্পানির প্যাডে, এটা অবশ্যই মাথায় রাখবেন, নো অবজেকশন সার্টিফিকেটটা অবশ্যই কোম্পানির প্যাডে থাকতে হবে, এবং কোম্পানির প্যাডে কোম্পানির লোগো, যেমন এখানে দেখেন পলিটিক্যাল লোগো, আর হচ্ছে ফুটারে হচ্ছে আপনার কোম্পানির অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশন, সেটা মোবাইল নাম্বার হতে পারে, ওয়েবসাইট অ্যাড্রেস হতে পারে। তো কোম্পানির প্যাডে আপনার একটা নো অবজেকশন সার্টিফিকেটটা নিবেন ভিসা অ্যাপ্লাই এর জন্য। তো নো অবজেকশন সার্টিফিকেটের স্যাম্পল কেমন হয় এটা এখানে দেখিয়ে দিচ্ছি, এটা আমরা আপনার গুগল ড্রাইভে আজকে দিয়ে দিব। আচ্ছা, দেন হচ্ছে ব্যাংক সলভেন্সি। ব্যাংক সলভেন্সি আমরা জানি যে ব্যাংকের সলভেন্সি একটা সার্টিফিকেট থাকে। তো ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা আমরা আপনাদেরকে এখন শো করতেছি, সেটা হচ্ছে কি দেখেন, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, ওই ব্যাংক আপনার নাম এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাকে একটা ডিক্লারেশন দিবে যে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনি যে ব্যাংক সলভেন্ট, ওইটার একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখতে এমন হয়। যারা আপনার ডকুমেন্টেশনটা বুঝতে অসুবিধা হচ্ছে, তারা এই ডকুমেন্টটা দেখলেই বুঝতে পারবেন যে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা কেমন হয়। এটা আমরা আপনাদের গুগল ড্রাইভে দিয়ে দিব। আচ্ছা, দেন হচ্ছে ছবি। ছবি হচ্ছে এক কপি, যেটা হচ্ছে আপনার 35 বাই 45, অর্থাৎ 35 x 45 mm সাইজ, রঙিন, সাদা ব্যাকগ্রাউন্ড এবং ম্যাট প্রিন্ট, এই ধরনের ছবি লাগবে এক কপি। আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি। দেন হচ্ছে তিন সার্টিফিকেট। এখন তিন সার্টিফিকেট কেমন, তিন সার্টিফিকেটটা হচ্ছে, আমি যদি আপনাকে তিন সার্টিফিকেট দেখাই আপনাদেরকে, দেখেন এটা একটা তিন সার্টিফিকেট, এটা কোম্পানির জন্য। তো তিন সার্টিফিকেট মূলত ইস্যু করে আপনার সিটি কর্পোরেশন বা বাংলাদেশ গভর্নমেন্টের এনবিআর। এনবিআর থেকে আপনার তিন সার্টিফিকেট ইস্যু হয়, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড। তো এটাকে বলা হয় ট্যাক্স সার্টিফিকেট, যেটাকে বলা হয় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। অর্থাৎ আপনি যে প্রত্যেক বছর ট্যাক্স দিচ্ছেন বাংলাদেশ গভর্নমেন্টকে, ওইটার একটা সার্টিফিকেটের একটা আলাদা একটা নাম্বার থাকে, তিন নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তিন নাম্বার। তো এই ধরনের একটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে, তিন সার্টিফিকেট যেটাকে বলে আর কি। আর পাশাপাশি যদি তিন সার্টিফিকেট সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে দেখেন, তিন সার্টিফিকেট কি, তিন হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এর শর্ট ফর্ম। অর্থাৎ আপনি দেশের একজন সম্মানিত করদাতা, তা প্রমাণের নাম্বারযুক্ত একটি সনদ। এখন মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা, জি। আচ্ছা, তো তিন থাকলে যে আপনাকে আয়কর পরিশোধ করতে হবে এমন কিন্তু না। অর্থাৎ আপনার আয় যদি এনবিআর অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত কর সীমার মধ্যে থাকে, তাহলে কেবল আপনাকে আয়কর পরিশোধ করতে হবে। এটা বাৎসরিক আয় কর সীমার নিচে থাকে, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স পরিশোধ করতে হয় না। তবে আপনাকে শুধুই জিরো বা শূন্য বিবরণীতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ আয়কর রিটার্ন বাধ্যতামূলক, সেটা আপনি জিরো রিটার্ন করবেন। যদি আপনার আয় আহ অর্থাৎ কর সীমা যেটা, আপনার আয় যদি কর সীমার নিচে থাকে, সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, যা জিরো রিটার্ন করে দিবেন। তো এটা হচ্ছে আপনার ই3, যেটাকে আমরা বলি, এটা 10 ডিজিটের একটা নাম্বার হয়, এবং এই নাম্বার দিয়ে মূলত আপনার টিন সার্টিফিকেটটা হয়, আর আপনাকে বাংলাদেশ এনবিআর ওই নাম্বার দিয়ে আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি বছরে কত টাকা টিন দিচ্ছেন বা কত টাকা আপনার এই পর্যন্ত দেওয়া হয়েছে। ওইটা আপনারা এই টিন নাম্বার থেকে জানতে পারবেন। দেন হচ্ছে দেখেন যে টিন, এটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু, যে আপনার টিনের একটা প্রয়োজনীয়তা আছে। টিনের টিন কেন প্রয়োজন, সেক্ষেত্রে দেখেন যে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে, ব্যাংকিং ট্রানজাকশন করতে, যেমন এখন দেখবেন যে অনেকগুলা ব্যাংক
আপনার যে কোনো কারো যদি ব্যাংকে অ্যাকাউন্ট করে তার মোটামুটি ট্রানজাকশন হয়, সেক্ষেত্রে ব্যাংক ওনাদের কাছে ইয়ে চায়, আপনার ব্যাংকের ট্রানজাকশনটা চায় যে আপনার টিন সার্টিফিকেট আমাকে দেন। অর্থাৎ ব্যাংক থেকে আপনাকে দেখবেন বলবে যে আপনার টিন সার্টিফিকেটটা আমাদেরকে দেন, এটা লাগবে। দেন হচ্ছে পণ্য আমদানি এবং রপ্তানি করতে টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়, কোম্পানির শেয়ার করে বা রাইড শেয়ারিং কোম্পানিতে গাড়ি দিতে। যেমন আপনি যদি কোনো রাইড শেয়ারিং কোম্পানিতে গাড়ি দেন, যেমন পাঠাও, উবার, আপনি গাড়ি কিনছেন, গাড়িটা কিনে আপনি পাঠাও বা উবারে চালাতে দিবেন, তো সেক্ষেত্রে পাঠাও উবার ওরা আপনার তিন সার্টিফিকেটটা চাইবে। দেন হচ্ছে গাড়ি প্লাট বা প্লট ক্রয়, অর্থাৎ আপনি যে কোনো অ্যাসেট যদি কিনতে যান সেক্ষেত্রে আপনার তিন সার্টিফিকেটের প্রয়োজন হবে, অর্থাৎ তিন সার্টিফিকেট লাগবে। বা নির্বাচনী প্রার্থী হতে, এই কারণে আরো অনেক কিছু আপনার প্রয়োজন লাগতে পারে, এটা আমরা ডিটেলস লিখে দিচ্ছি। দেন হচ্ছে আপনার সুবিধা আছে, এখানে অনেক সুবিধা আছে তিন সার্টিফিকেটের। আপনার যারা ট্যাক্স নিয়ে কাজ করেন বা ট্যাক্স সম্পর্কে আইডিয়া আছে তারা জানতে পারবে যে ইটিনের অনেক সুবিধা আছে আপনার। আর এবার বাধ্যতামূলক, যদি আপনার আয় সীমা যদি আপনার কর সীমার উপরে থাকে, আপনার তিন তিন সার্টিফিকেট করাও বাধ্যতামূলক এবং ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। তো সে তেমনি আপনার এই তিন সার্টিফিকেট হলে হয় কি, আপনার আমাদের যেই ইয়ে হয় ভিসা, অর্থাৎ ভিসার ক্ষেত্রে আপনার এই তিন সার্টিফিকেটটা দরকার পড়ে অনেক ক্ষেত্রে। কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে, অনেক কান্ট্রি আবার চায় না। বাট যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে আমরা কাজ করতেছি আজকে, অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার তিন সার্টিফিকেটটা লাগবে। এরপরে আসেন যে অ্যাসেট ডকুমেন্টস। অ্যাসেট ডকুমেন্ট যেটাকে আমরা কি বলি, যে বাড়ি, প্লট, গাড়ি, ফিক্সড ডিপোজিট ইত্যাদি, এটাকে আমরা অ্যাসেট ভ্যালুয়েশন বলি, যেটা অ্যাসেট ভ্যালুয়েশন করে দেয় আপনার যে যারা অ্যাসেট ভ্যালু নিয়ে কাজ করে, যেমন অ্যাডভোকেটরা, ওনারা আপনার এই অ্যাসেট ভ্যালুয়েশন বা সিএ ফার্ম, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম আছে, সিএ ফার্ম, ওরা আপনাকে রেডি করে দেয়। তো ওটার একটা ফরম্যাট আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি অ্যাসেট নিয়ে একটু আপনাদেরকে ব্রিফ দিচ্ছি যে অ্যাসেট ভ্যালুয়েশন বলতে কি বোঝায়। অর্থাৎ অ্যাসেট ভ্যালুয়েশন বলতে আমরা কিছু বিষয় বলি, যেমন দেখেন যে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে প্রপার্টি ভ্যালুয়েশনের খুবই গুরুত্বপূর্ণ এটা। কারণ হচ্ছে আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, কোরিয়া, জাপান, জার্মানি ইত্যাদি দেশে আপনার স্টুডেন্ট ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক, ভিজিট ভিসা হোক, আপনাকে এই অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্টটা জমা দিতে হয় এম্বাসি বরাবর। তো অ্যাসেট ভ্যালুয়েশনটা দিয়ে আপনাকে আসলে ওনারা জাজ করবে যে আপনার ওয়েটটা কেমন, আপনি ফিনান্সিয়ালি কতটা সলভেন্ট। এটা হচ্ছে মূলত আপনার অ্যাসেট ভ্যালুয়েশন এবং ট্যাক্সের সার্টিফিকেটটা, আর হচ্ছে এই অ্যাসেট ভ্যালুয়েশনটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি কতটা ফিনান্সিয়ালি সলভেন্ট বাংলাদেশে। তো কিভাবে অ্যাসেট বা প্রপার্টি ভ্যালুয়েশন করবেন, সেক্ষেত্রে হচ্ছে ভ্যালুয়েশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে। অর্থাৎ আপনি সিএ ফার্ম বলেন বা কোনো অ্যাডভোকেট বলেন, তাকে যাকে দিয়ে অ্যাসেট ভ্যালুয়েশন করান না কেন, তারা আপনার থেকে কিছু নির্দিষ্ট ডকুমেন্ট চাইবে। কি ডকুমেন্টস? হচ্ছে জায়গার দলিল, নামজারি খতিয়ান, আপডেট খাজনা রসিদ, বিল্ডিং থাকলে বিল্ডিং এর লেআউট প্ল্যান। যদি আপনি ঢাকা শহরে কোনো একটা ফ্লোরের মালিক হন বা কোনো ফ্ল্যাটের মালিক হন বা কোনো একটা বাড়ির মালিক হন, সেক্ষেত্রে বাড়ির একটা লেআউট প্ল্যান চাইবে ওনারা, যাতে স্কোয়ার ফিট অনুসারে আপনার এটার একটা মার্কেট ভ্যালু তারা আইডেন্টিফাই করতে পারে। হচ্ছে জমির মালিকের এনআইডি, টিন সার্টিফিকেট, ব্যবসা থাকলে ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এই জিনিসগুলো দিয়ে মূলত সিএ রিপোর্টটা ওনারা তৈরি করে। এখন দেখেন এই অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেটটা আমরা কত নামে চিনি। কেউ ওটাকে নেট ওয়ার্থ সার্টিফিকেট বলে, কেউ সিএ রিপোর্টও বলে, কেউ আবার ভ্যালুয়েশন রিপোর্টও বলে, কেউ ইভ্যালুয়েশন রিপোর্ট বলে, কেউ আবার প্রপার্টি ভ্যালুয়েশন রিপোর্ট বলে, কেউ আবার অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট বলে। নাম জিনিসগুলো কিন্তু প্রায় সেমই। এখন দেখেন যে সিএ রিপোর্ট হ্যাজ ভেরিয়াস টাইপস অফ অ্যাসেট। এখন সিএ রিপোর্টে আপনার অ্যাসেট কয় ধরনের হয়? মোটামুটি অ্যাসেট চার ধরনের হয়। একটা হচ্ছে মুভেবল, যেটাকে আমরা স্থাবর অস্থাবর যেটা আমরা বুঝি আর কি, মুভেবল। সেকেন্ড হচ্ছে ইমুভেবল। থার্ড হচ্ছে লিকুইড, অর্থাৎ ক্যাশ। আর চার হচ্ছে লায়াবিলিটিস, ইফ এনি। এখন ইমুভেবল অ্যাসেট কোনগুলা? দেখেন, ল্যান্ড, এগ্রিকালচার, অর্থাৎ কৃষি ল্যান্ড, কৃষি জমি। আপনার যদি কৃষি জমি থাকে সেটা হচ্ছে ইমুভেবল অ্যাসেট। কোনো দোকান থাকে, শপ, সেটাও ইমুভেবল অ্যাসেট। কোনো হাউস, অর্থাৎ যদি কোনো বাড়ি থাকে সেটাও ইমুভেবল অ্যাসেট। কোনো প্লট থাকে সেটাও আপনার ইমুভেবল অ্যাসেট। ফ্যাক্টরি, এনি আদার বিল্ডিং, এগুলো হচ্ছে আপনার ইমুভেবল অ্যাসেট। দেন হচ্ছে মুভেবল অ্যাসেট কি কি? মুভেবল অ্যাসেট হচ্ছে ভেহিকেল, অর্থাৎ আপনার যদি কার থাকে, বাস থাকে, ট্রাক থাকে, হেলিকপ্টার থাকে, যেটাই হোক, প্রাইভেট জেট থাকে, এগুলো হচ্ছে আপনার ভেহিকেল আওতায় পড়ে, এগুলো হচ্ছে মুভেবল অ্যাসেট। আর দেন হচ্ছে গোল্ড অ্যান্ড জুয়েলারি, অর্থাৎ স্বর্ণ আর হচ্ছে আপনার যে কোনো জুয়েলারি, যেটা ডায়মন্ড হতে পারে বা অন্য কোনো ইয়ে হতে পারে, এগুলো হচ্ছে আপনার মুভেবল অ্যাসেট। দেন হচ্ছে লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেট গুলা কি?
সেটা হচ্ছে আপনার ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আপনার কাছে হ্যান্ড ক্যাশ কত আছে, এটা হচ্ছে লিকুইড অ্যাসেট। দেন হচ্ছে ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে, এটা হচ্ছে লিকুইড অ্যাসেটের মধ্যে পড়ে। দেন হচ্ছে এফডি, অর্থাৎ ফিক্সড ডিপোজিট। আমরা জানি অনেকে আমরা ব্যাংকে এফডি করি, তো এফডি টাকাটা কিন্তু লিকুইড অ্যাসেটের আন্ডারে পড়ে। আপনার কত টাকা এফডি আছে ব্যাংকে। এখন দেখেন এই বিষয়গুলাই হচ্ছে আপনার টোটাল অ্যাসেট ভ্যালুয়েশনের বিষয়। এখন আমরা যদি একটা অ্যাসেট ভ্যালুয়েশনের ফরম্যাট দেখি, এটা আপনার একটা স্টাম্পে অ্যাসেট ভ্যালুয়েশন একটা উকিল দিয়ে অ্যাসেট ভ্যালুয়েশন করানো হয়েছে ওনার। এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনারা দেখে নেবেন যে আসলে অ্যাসেট ভ্যালুয়েশন গুলো দেখতে কেমন হয়। আচ্ছা, দেন হচ্ছে স্পাউস থাকলে তার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের কপি, অর্থাৎ আপনার যদি স্পাউস থাকে সেক্ষেত্রে তার ম্যারেজ সার্টিফিকেট। এখন ম্যারেজ সার্টিফিকেটটা কেমন হয় দেখতে, দেখেন এটা একটা ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশের বি বাড়িয়ার, এটা একটা স্যাম্পল কপি। এটা আমরা আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব, এটা দেখলে বুঝবেন যে ম্যারেজ সার্টিফিকেটটা কেমন হয়। আর নিকানামা, এটাকে নিকানামার ডিটেলস তো আমরা আপনাদেরকে দিয়ে দিব যে কি কি বিষয়ে আপনাদেরকে রিড আউট করতে হবে। তেল হচ্ছে সন্তান থাকে তাদের পাসপোর্ট, জন্ম সনদ বা ন্যাশনাল আইডি কার্ডের কপি, এগুলো আমরা বুঝি। এখন দেখেন টোটাল আবেদন অস্ট্রেলিয়া ভিসা ভিজিট ভিসার জন্য আবেদন করতে হলে কতগুলা ধাপ আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট অফ অল অনলাইনে ভিসা আবেদন ফর্ম ফিল আপ করতে হবে, যেটা আমরা আজকে আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ড দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি, একদম ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেন সেকেন্ড হচ্ছে ভিসার জন্য প্রয়োজনীয় ফি জমা দিন, অর্থাৎ ভিসার জন্য প্রয়োজনীয় ফি জমা দিতে হবে। দেন হচ্ছে ভিসার জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে, অর্থাৎ যে ডকুমেন্টস গুলা। আর 4 নম্বর হচ্ছে ভিসার আবেদন জমা দিবেন। এই 4টা ধাপে মূলত আমরা অস্ট্রেলিয়া ভিসা আবেদন করতে পারি। এখন ভিজিট ভিসার জন্য ভিসা ফি কত, দেখেন ভিসার জন্য ভিসা ফি হচ্ছে 190 অস্ট্রেলিয়ান ডলার। আমরা আজকে রেট যদি ধরি অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকা কত টাকা, 72 টাকা 46 পয়সা। আজকে যদি আমরা রেট ধরি, অর্থাৎ 72 টাকা 46 পয়সা ধরে এবার 190 ডলার দিয়ে গুণ দিলে আপনারা বুঝতে পারবেন যে অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য ফি কত। এটা কিন্তু ভিসা ফি, ভিজিট ভিসার জন্য ফি। এখন ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় সময় কেমন লাগতে পারে, আবেদন প্রক্রিয়া সাধারণত 4 থেকে 6 সপ্তাহ সময় নেয়, অনেক ক্ষেত্রে এটার থেকে বেশি সময় হইতে পারে। এখন অস্ট্রেলিয়ার সরকারের ভিসা প্রক্রিয়া করার সময় বিভিন্ন কারণের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ভিসার ধরন, আবেদনের সময়, আবেদনপত্রের গুণমান, আবেদনকারীর আর্থিক অবস্থা, আবেদনকারীর স্বাস্থ্য, আবেদনকারীর অপরাধমূলক ইতিহাস। এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি কতটা দ্রুত ভিসা হাতে পাবেন। এখন দেখেন যে অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা করতে কত ব্যাংক ব্যালেন্স লাগে। স্বভাবতই হচ্ছে আপনি যে কোনো কান্ট্রিতে যাবেন না কেন, ওই কান্ট্রিতে আপনি যে ভিজিট করবেন, ভিজিট করে ওই কান্ট্রিতে যত দিনের জন্য যান না কেন আপনি স্টে করবেন, 5 দিন হোক 10 দিন হোক। এখন এই 5 থেকে 10 দিন যে আপনি ওখানে স্টে করবেন, আপনার কাছে ওই পরিমাণ টাকা থাকতে হবে অ্যাফোর্ড করার জন্য, আপনি স্পেন্ড করার জন্য ওই পরিমাণ টাকা থাকতে হবে। যে আপনি 10 দিন থাকবেন, 10 দিনে আপনি ওই কান্ট্রিতে গিয়ে একটা হোটেল বুকিং বা হোটেলে থাকবেন, থাকা খাওয়া লিভিং কস্ট, আপনি যেটি ট্যুর করবেন, ট্যুরের যে আপনার ট্রান্সপোর্ট যে এক্সপেন্স, এটার জন্য একটা নির্দিষ্ট একটা প্রত্যেকটা কান্ট্রিরই একটা আহ, নির্দিষ্ট খরচের পরিমাণ আছে, যেটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স যে কত টাকা খরচ হয়। তো এরকম অস্ট্রেলিয়াতে ওরা গভর্নমেন্টই ওরা একটা ইয়ে করছে যে ওদের কান্ট্রিতে গেলে আপনি 50 থেকে 100 ডলার আপনার অন এভারেজ পার ডে খরচ আছে, পার ডে। এখন যদি আপনি 10 দিনের জন্য ভ্রমণ করতে চান বা 10 দিনের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, 10 দিনের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে 500 থেকে 1000 ডলারের একটা ব্যালেন্স রাখতে হবে। তো এই 500 থেকে 1000 ডলার যে আপনি খরচ করার মতো এবিলিটি রাখেন, ওইটার জন্য কি করতে হবে, ওইটার জন্য ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে। তো ব্যাংক ব্যালেন্স কেমন দেখাইতে হবে এটা তো বুঝে নি, যে আপনার 500 থেকে 1000 ডলার খরচ করার এবিলিটি আছে, তার মানে আপনাকে এর থেকে বেশি ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে। এটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্সের পার্ট। দেন হচ্ছে আপনার অ্যাজ ইট ইজ ট্যুরিস্ট ভিসার জন্য কি লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট 6 মাসের, এবং আপনার বেতনপত্র যেটা একটু আগে দেখালাম স্যালারি স্টেটমেন্ট, এবং আপনার ব্যবসার আয়ের দলিল। আয়ের দলিল হচ্ছে কোনটা দেখেন, আপনার আপনি যে ব্যবসা করেন আপনার আপনার এটা মানুষ বুঝবে কিভাবে, আপনি যে একজন ব্যবসায়ী, ফার্স্ট অফ অল আপনার ট্রেড লাইসেন্স থাকবে। তো ট্রেড লাইসেন্সটা দেখতে কেমন, উম,
দেখেন বাংলাদেশ ঢাকার সিটি কর্পোরেশন থেকে যদি আপনারা নিতে চান, ট্রেড লাইসেন্স গুলো এমন হয়। দেখেন ব্যবসার ধরন, সরবরাহকারী, ই ট্রেড লাইসেন্স, এগুলা এইভাবে আপনার এই আপনার ট্রেড লাইসেন্সটা থাকবে। তো এটা হচ্ছে মূলত ব্যবসার প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে ব্যবসা করেন, ব্যবসা আয়ের দলিল। আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স থাকবে এবং ট্রেড লাইসেন্সের এগেইনস্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। ওই ব্যাংক অ্যাকাউন্টে যে ট্রানজাকশন হবে ওইটা হচ্ছে আপনার ব্যবসায়িক আয়ের প্রুফ। আর আপনার সম্পদের দলিল যেমন বাড়ি, গাড়ি, বিনিয়োগ, এগুলো দেখাইতে পারেন। এখন দেখেন যে স্টুডেন্ট ভিসার জন্য আমরা আজকে স্টুডেন্ট ভিসাটা একটু স্কিপ করবো। স্টুডেন্ট ভিসার জন্য প্রায় 21,000 বাংলাদেশি টাকা, প্রায় 18 লাখ টাকা আপনার এটা হচ্ছে থাকা খাওয়ার খরচ, টিউশন ফি বাদে। তো এই পরিমাণ আপনাকে অ্যাসেট ভ্যালুয়েশন দেখাইতে হবে। স্টুডেন্ট আমরা জানি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্পন্সর করে হচ্ছে তার বাবা মা বা তার কোনো আত্মীয় স্বজন। তো তার যে ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে এটা এই পরিমাণের বেশি দেখাইতে হবে। এটা নিয়ে আমি একটু একটু ডিসকাস করি, যেহেতু আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে আলাপ করতেছি। দেখেন সিএ সার্টিফিকেটে আমি আপনাদের অ্যাসেট ভ্যালুয়েশনেই লিখেছি যে প্রুফ অফ ফান্ড, অর্থাৎ ফান্ডের প্রুফটা দেখাবেন, কস্ট ব্রেকডাউনটা কিভাবে করবেন। তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে, অনলি তিনটা। একটা হচ্ছে ট্রাভেল কস্ট, একটা হচ্ছে লিভিং কস্ট, আর একটা হচ্ছে 1 ইয়ার টিউশন ফি। এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে স্টুডেন্ট ভিসার জন্য, এটা কিন্তু ভিজিট ভিসার জন্য না, স্টুডেন্ট ভিসার জন্য। এখন দেখেন ট্রাভেল কস্ট বলতে আমরা কি বুঝি। ট্রাভেল কস্ট হচ্ছে অনলি বিমান ভাড়া, মানে খাঁটি বাংলা যেটা এয়ার টিকিট, এয়ার টিকিটের প্রাইস বলা যায়, যে এয়ার টিকিটের যে ভ্যালু ওইটা হচ্ছে বিমান ভাড়া, ওইটা হচ্ছে ট্রাভেল কস্ট। আমরা জানি ঢাকা থেকে আপনার অস্ট্রেলিয়া সিডনি বলেন বা নিউ সাউথ ওয়েলস, আপনার টিকিট 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে টিকিট পাওয়া যায়। এটা হচ্ছে ট্রাভেল কস্ট। দেন হচ্ছে লিভিং কস্ট। লিভিং কস্টটা কি? আপনি ওই দেশে থাকা খাওয়া, এটা হচ্ছে লিভিং কস্ট, যেটা আমরা এখানে মেনশন করছি। দেখেন 21,000 AUD, অর্থাৎ 21,000 অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি টাকা যেটা 18 লাখ টাকা। এটা হচ্ছে লিভিং কস্ট 1 বছরের জন্য। দেন হচ্ছে 1 ইয়ার টিউশন ফি। এখন টিউশন ফি হচ্ছে ভ্যারি করে কোর্স টু কোর্স, সাবজেক্ট টু সাবজেক্ট। দেন হচ্ছে ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন কোর্সে ভর্তি হচ্ছেন, কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন, আপনার কোর্স ডিউরেশনটা কেমন, ওইটার উপর ডিপেন্ড করে টিউশন ফি। এখন অন এন এভারেজ ধরলাম যে আমরা পার ইয়ার এটা হচ্ছে $2,000। হ্যাঁ, 2,000 AUD বা 5,000 ধরলাম, যে 5,000 AUD একটা টিউশন ফি 1 বছরের জন্য 5,000 AUD। তাহলে হিসাব 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 কেমন হলো, যে আমরা যদি 5,000 AUD ধরি আপনার টিউশন ফি, আর লিভিং কস্ট ধরি যদি আমরা 21,000 AUD, এবং ট্রাভেল কস্ট ধরি আমি 1,500 AUD বা 2,000 AUD ধরি, যেটা বিমান ভাড়া। তাহলে কত হলো, যে 5,000, 21,000, 26,000 আর 2,000, 28,000। এই 28,000 টোটাল AUD, যেটা বাংলা টাকায় অলমোস্ট 25 লাখের মতো হবে। এই টাকাটা আপনি যদি আপনার পরিচিত কাউকে স্টুডেন্ট ভিসা পাঠাতে চান অস্ট্রেলিয়া, এই 28,000 AUD দেওয়ার এবিলিটি রাখে তার ফ্যামিলি, এই পরিমাণ অ্যাসেট ভ্যালুয়েশন করে নিতে হবে, যে 28,000 AUD টাকা স্পেন্ড করার এবিলিটি তার ফ্যামিলি বা প্যারেন্টস বা গার্ডিয়ান রাখে। এক কথা, যে স্পন্সর হবে সে এই টাকা খরচ করার এবিলিটি রাখে। আচ্ছা, এখন দেখেন ব্যাংক স্টেটমেন্ট আমরা দেখিয়ে দিলাম। কি কি বিষয় লাগে ওগুলো আমরা বাংলা লিখে দিয়েছি আপনাদেরকে। এখন দেখেন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট, এটা আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট সফট কপিতে ক্লিক করবেন। ক্লিক করলে ইমিগ্রেশন অ্যাকাউন্টটা ওদের ওয়েবসাইটে যেতে পারবেন। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট, আমি ক্লাসে ইমিগ্রেশন ওয়েবসাইট। আর এইখানে আপনি সবকিছু আমাদের যে আমরা তো এখানে ইনফরমেশন দিয়েছি আপনাদেরকে আজকের ডেটে, আপ টু ডেট সব সময় ইনফরমেশন কোথায় পাবেন, এই ওয়েবসাইটে ভিজিট করলে আপ টু ডেট ইনফরমেশন সব পাবেন। এটা হচ্ছে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখন আসুন যে আমরা ভিজিট ভিসা নিয়ে যদি আলোচনা করি, যে ভিজিট ভিসা,
অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা যেটাকে আমরা আলোচনা করব এটাকে বলা হয় সাব ক্লাস 600। এটা মাথায় রাখেন, আমাদের হয়তো নেক্সট কুইজও আসবে এটার, যে অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসাকে কি বলে। এই যে দেখেন সাব ক্লাস 600। সাব ক্লাস 600 হচ্ছে ভিজিটর ভিসা। তো এই ভিসা কষ্ট কত, ওই যে বললাম দেখেন $190। এখন যদি আগামীকালকে ডলার বেড়েও যায়, যদি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট মনে করে যে না ওদের ভিসা ফি বাড়াবে, 190 জায়গায় 220 করবে, তখন আপনারা এই লিঙ্কে এসে মানে দেখবেন যে আসলে ভিসা ফি কস্টটা কত। এখানে $200 থেকে $200, 220 থেকে 220। তো এখান থেকে আপনারা চেক করবেন কন্টিনিউ আপ টু ডেট ইনফরমেশনের জন্য। এখন হয়তো এক ধরনের রিকোয়ারমেন্ট, ভবিষ্যতে আরো রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে। তো সবসময় অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে আপ টু ডেট থাকবেন। তো এইটা হচ্ছে আপনার এই অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য এই আপনার লিঙ্ক। এখানে যাবতীয় জিনিস দেখতে পাবেন যে কি কি বিষয়, যেটা আমরা বাংলা লিখে দিচ্ছি আপনাদেরকে, মূলত এখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে আমরা নিয়েছি, যেটা আপনাদেরকে একদম বুঝার স্বার্থে। এখানে ওরা এইভাবে ওগুলোই বলছে, বাট একটু ভিন্ন ভাষায়। আমরা যেটা আপনাদেরকে ইজিলি করে দিচ্ছি বাংলা লিখে। তো এখানে আপনারা যাবতীয় কি কি ডকুমেন্ট লাগে সবই এখানে বলা আছে। যে দেখেন আমি যে ডিটেলসে ক্লিক করি, দেখেন সাব ক্লাস 600 ভিসার জন্য কি কি লাগে ওভারভিউ, দেন হচ্ছে অ্যাবাউট দিস ভিসা, প্রসেসিং টাইম কেমন লাগে, হাউ লং ইউ ক্যান স্টে, মানে আপনি কতদিন এই ভিসা গিয়ে থাকতে পারবেন, হেলথ ইন্স্যুরেন্স লাগে কিনা, ইনক্লুড ফ্যামিলি, ট্রাভেল, কস্ট, এই সব বিষয় আপনার এখান থেকে আপনারা দেখতে পাবেন। এলিজিবিলিটি, অর্থাৎ আপনার হেলথ রিকোয়ারমেন্ট মিলবে কিনা, ক্যারেক্টার রিকোয়ারমেন্ট যেটা বলা হয় যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এগুলা মিলবেন। স্টেপ বাই স্টেপ কি করতে হবে, যে বিফোর ইউ অ্যাপ্লাই, শো স্টেপস, পাসপোর্ট চেক করতে হবে, দেন হচ্ছে হেলথ এক্সামিনেশন। তো কি কি জিনিস লাগবে আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দিব। যেমন হচ্ছে গেদার অল ইউর ডকুমেন্টস, কি কি লাগবে, দেন আইডেন্টিটি ডকুমেন্টস, দেন হচ্ছে জেনুইন ভিজিটর ডকুমেন্টস, কি কি লাগবে। দেখেন ভিজিটর ডকুমেন্ট জন্য কি চাইছে ওনারা, পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট ফর 3 মান্থ পিরিয়ড, যেটা আমরা অলরেডি আপনাকে বলে দিচ্ছি। পে স্লিপস যদি আপনি জব হোল্ডার হন, অডিটেড অ্যাকাউন্টস, ট্যাক্স রেকর্ড, যে বললাম 3 সার্টিফিকেট, এগুলো হচ্ছে আপনার এই ভিজিটর ডকুমেন্টস কি কি লাগবে। এগুলোই আমরা আপনাদেরকে ওইখানে খাঁটি বাংলা লিখে দিয়েছি। তারপরে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আরো যা যাবতীয় ডিটেলস জেনে নেবেন। এরপরে আসেন যে আমাদের স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসাকে বলা হয় সাব ক্লাস 500, যেটাকে আমরা 600 ভিসা বলি। হ্যাঁ, একটু একটু এটা আমরা, আচ্ছা দেখেন স্টুডেন্ট ভিসাকে বলা হয় সাব ক্লাস 500। এখন এই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস কি কি লাগে সব আমরা এখান থেকে জেনে নিব। এখন আসেন যে আমি শুরুতে বললাম ক্লাসে যে অস্ট্রেলিয়া অনেক ধরনের ভিসা দেয়, মানে বিভিন্ন ভিসা দেয়। তো কি ধরনের ভিসা দেয় ওইটার একটা লিস্টের আমার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন ভিসা লিস্ট। ভিজিটর ভিসার ক্ষেত্রে দেখেন কতগুলা ফরম্যাট, অর্থাৎ কতগুলা ক্যাটাগরি: ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি, ই ভিজিটর, ট্রানজিট ভিজিটর, ওয়ার্ক এন্ড হলিডে ভিসা, ওয়ার্ক হলিডে ভিসা। আমরা মূলত এই যে ভিজিটর ভিসা, এটা হচ্ছে মূলত বেশি এই বিষয়ে মূলত মানুষ বেশি ভিজিট করে আপনার ট্যুরিস্টের ক্ষেত্রে, এটা ট্যুরিজমের ক্ষেত্রে। আর স্টাডিং এন্ড ট্রেনিং ভিসা, এটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, যেটা বললাম সাব ক্লাস 500। আবার স্টুডেন্ট ভিসার সাথে কিন্তু যদি স্টুডেন্ট গার্ডিয়ান যায়, স্টুডেন্ট গার্ডিয়ান হচ্ছে সাব ক্লাস 590, অর্থাৎ 590 ফরম্যাটে তারা অ্যাপ্লাই করবে। তো এই লিঙ্কে গিয়ে আপনারা এই যে দেখবেন যে অনেক ধরনের ভিসা আছে অস্ট্রেলিয়ার, যার ক্ষেত্রে যেটা গ্রহণযোগ্য আপনারা সেই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো আমরা আজকে আপনাদেরকে ভিজিট ভিসার যে অনলাইন ফর্ম ফিল আপ, ইমি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে, ইমি অ্যাকাউন্ট তৈরি করার আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে লেকচার শিটে, অলরেডি আপনারা পাইছেন। এই হচ্ছে ইমি অ্যাকাউন্টের লগ ইন লিঙ্ক। এইখানে আপনারা একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, ক্রিয়েট ইমি অ্যাকাউন্ট। আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমাকে প্রথমে একটা ইমেল অ্যাড্রেস চাইবে ওরা। তো এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা মূলত ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দেন হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবো। এটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমাদের একটু পরে সজীব সাহেব জয়েন করবে,
আমাদের সাথে একটু সময় দিয়ে সাথে থাকবেন। ঠিক আছে, এখন আমরা তাহলে প্রথমে হচ্ছে অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য হচ্ছে ইমি অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করতে হয়, ইমি অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে এটা আমরা একটু দেখে নিই। দেখেন, ইমি অ্যাকাউন্টটা প্রথমে হচ্ছে আমরা ইমি অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে চলে আসবে, বা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কটা, ওই লিঙ্কে গেলে আমরা পাবো। পাওয়ার পরে আমরা এখানে একটা প্রথমে মেইল অ্যাড্রেস দিব, যে কোনো একটা মেইল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিলে একটা ইমেল অ্যাড্রেসে ইমেল ভেরিফিকেশন কোড যাবে, ওই ভেরিফিকেশন কোডটা দিলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন চলে আসছে আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিব প্রথমে। আচ্ছা, এরপর হচ্ছে যার জন্য আমরা করতেছি, যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর অর্গানাইজেশন ইনক্লুডিং এজেন্ট যদি হয় এজেন্টের, তো এখানে যার জন্যই করব আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করব, যেহেতু আমরা ইমিগ্রেশনের কোনো অথরাইজ এজেন্ট না, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল করব। আর এখানে হচ্ছে ফ্যামিলি নেম যার জন্য করতেছি অ্যাজ পার পাসপোর্ট, এখন ফ্যামিলি 2 জনের 3 জনের জন্য করতে পারি, এখন যার জন্য করতেছি মেইন অ্যাপ্লিকেন্ট, তার পাসপোর্টে অ্যাজ পার পাসপোর্ট মেইল, সরি, সার নেম গিভেন নেম দিব। এরপর হচ্ছে একটা ভ্যালিড ফোন নাম্বার অল্টারনেট দুইটাও দেওয়া যায়, এখন একটা ম্যান্ডেটরি দিতেই হবে, এটা ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে মোবাইল নাম্বারটা আমরা অপশনাল বলছি, যে অপশনাল চাইলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন। দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন ইউজার নেমটা আমাদের কি নিছি, ইউজার নেমটা হচ্ছে আমরা মেইল অ্যাড্রেসটা ইউজার নেম হিসেবে নিচ্ছি। এখন মেইল অ্যাড্রেসটা না দিয়ে ইউজার নেমে আপনি অন্য কিছু দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, বা যে কোনো আপনার অন্য কোনো নামেও দিতে পারেন, যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে অন্য নামে পরিচিত অনেকে, তো এইভাবেও করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে এখানে 14 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। পাসওয়ার্ডের এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, লোয়ার কেস, আপার কেস, ডিজিট, ফাংশন, স্পেসিফিক ক্যারেক্টার, যদি এগুলা যে কোনো 3টা দিই তাহলে পাসওয়ার্ডটা নিবে, আদারওয়াইজ পাসওয়ার্ডটা বারবার রিমাইন্ডার দিবে যে পাসওয়ার্ডটা স্ট্রং না, বা ম্যাচ করে নাই, সরি, স্ট্রং না হলে নিবে না পাসওয়ার্ডটা। আর এরপর হচ্ছে নিচে কিছু সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, তো আমরা আগে হচ্ছে পাসওয়ার্ডটা জেনারেট করে নিই। এখানে আরেকটু বলে রাখি যে এক অ্যাকাউন্ট দিয়ে অনেকে বলতে পারবেন যে কয়টা অ্যাপ্লিকেশন করতে পারবো, এক অ্যাকাউন্ট দিয়ে আপনি ফ্যামিলি মেম্বার্স এর বাইরে কারো অ্যাপ্লিকেশন করবেন না। আবার অনেকে আমাদেরকে এরকম বলে যে আপনার এক অ্যাকাউন্ট দিয়ে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তো এক অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে বলি। এখন হচ্ছে দেখা গেছে ফ্যামিলির বাচ্চা কাচ্চাদের জন্য এট এ টাইম অ্যাপ্লাই করে মেইন অ্যাপ্লিকেন্ট, যে তো বাচ্চাদের যদি মেইল অ্যাড্রেস না থাকে, তখন যে কোনো একজনের, বাবা মার যে কোনো একজনের মেইল অ্যাড্রেস দিয়ে ওই অ্যাপ্লিকেশন গুলা কন্টিনিউ করা যাবে, কোনো সমস্যা নাই এতে। বাট ফ্যামিলির বাইরে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করাই ভালো। এখন এক ট্রাভেল এজেন্সি যারা আছেন তারা হয়তো দেখা গেছে আপনারটা দিয়ে 10টা করছেন, তা হবে না, কারণ ইন্ডিভিজুয়াল মেইল অ্যাড্রেস দেওয়া ভালো, যার জন্য করতেছি তার মেইল অ্যাড্রেস দিয়ে দিব আমরা। এরপরে দেখেন পাসওয়ার্ডটা তাইলে একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল, হওয়ার পরে এটা ম্যাচ করছে দুইটাই, মানে আগেরটা পরেরটা ম্যাচ না করলে কিন্তু নিত না, তাইলে দুইটা গ্রিন সিগন্যাল দিছে। তো এখন হচ্ছে কোশ্চেন, কিছু কোশ্চেন এখানে প্রিফারেন্স করা আছে, তো এখান থেকে যে কোশ্চেনের অ্যান্সার গুলো আছে যদি নিড আমরা দিতে পারবো, আদারওয়াইজ আমরা নিজেরা কোশ্চেন করেও এখানে দিতে পারবো, যে আমার এই কোশ্চেন গুলো মনে রাখতে পারবো না, এগুলো হচ্ছে সিকিউরিটির জন্য। জাস্ট কোনো কারণে যদি অ্যাকাউন্ট আমি ভুলে যাই, সরি, পাসওয়ার্ড ভুলে গেলাম বা কিছু, বা আমার অ্যাকাউন্ট অন্য কেউ চাইলে নিতে পারবে না, কারণ এগুলো তো আমার ইন্ডিভিজুয়াল একটা সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দিলাম, যেটা কেউ জানবে না। তবে এখানে মনে রাখতে হবে একই অ্যান্সার দুইবার দেওয়া যাবে না, মানে এখানে একই কোশ্চেন মনে করেন করলাম হচ্ছে হোয়ার ইউ বর্ন, আমি দিলাম ঢাকা, বা হচ্ছে এরপরে ওয়ার্ক প্লেসও দিলাম ঢাকা, দুইটা যদি অ্যান্সার একই হইতো তাহলে কিন্তু নিব না, মানে নিবে না, এখানে নিবে না, মানে এটা হচ্ছে ওদের একটা রেস্ট্রিকশন। এরপর হচ্ছে আমরা ওন প্রেফারেন্স একটা কোশ্চেন এই অপশন আছে, যে আপনি এই কোশ্চেন গুলার অ্যান্সার আমি দিলাম না, নিজে কোশ্চেন করলাম, নিজে অ্যান্সার দিলাম, তাও পারা যাবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে জাস্ট আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি রক্ষার্থে আপনি যা করেন, কোনো অসুবিধা নেই।
এরপর হচ্ছে ডিক্লারেশন টার্ম এন্ড কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে আই এম নট রোবট এটা অ্যাকসেপ্ট মানে দিতে হবে যাতে আমরা রোবট না। আর টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট না করলে তো আমাদেরকে অ্যাপ্লিকেশন কন্টিনিউ করতে দিবে না। তো দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেছে। দেখেন একটা অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেছে। তো এটা হচ্ছে ইমি অ্যাকাউন্ট যেটাকে বলে অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ইমি অ্যাকাউন্ট। তো ইমি অ্যাকাউন্টটা আমাদের হয়ে গেছে। এখন আমি সরাসরি একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সাথে কন্টিনিউ করে দেখাবো যে কিভাবে একটা অ্যাপ্লিকেশন। এখন ইমি অ্যাকাউন্ট হয়ে গেল, লগ আউট দিয়ে দিলাম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আমার কাছে তো সব ইনফরমেশন নাই, আমি পরে অ্যাপ্লাই করব। তো সেটাও পারেন আপনি। এখন দেখেন আমরা ইমি অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবো। এখানে আমি আবারও বলছি যে ইউজার নেম আপনি আপনার মতো করে মেইল অ্যাড্রেস হোক। আবার অনেকের সময় দেখবেন যে অনেকে আসবে যাদের মেইল অ্যাকাউন্ট দিয়ে ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনি এই মেইল অ্যাড্রেসটা দেন, ইউজার নেম হিসেবে কিন্তু এটা নিতে চাইবে না। তো আপনি বুঝতে হবে যে উনি হয়তো এই মেইল অ্যাড্রেসটা দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট মানে এর আগে অ্যাকাউন্ট জেনারেট করছে, যার কারণে এটা নিচ্ছে না। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো। এখন দেখেন লগ ইন করার পরে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা মূল অ্যাপ্লিকেশন যে প্রিভিউ এটাতে চলে আসবো। এখন দেখেন যখন এখানে দেখেন আমার 3টা অ্যাপ্লিকেশন করা আছে এখানে। তো আমরা যদি নতুন অ্যাপ্লিকেশন করি, সেটা যেই ক্যাটাগরির ভিসা হোক সেই ক্যাটাগরির জন্য, মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ওয়ার্ক পারমিট হোক, স্টুডেন্ট ভিসা হোক, যে ভিসার জন্যই হোক, স্টুডেন্ট ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাই কিন্তু অ্যাকাউন্ট সরি অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করতে হবে। তো স্টুডেন্ট ভিসা হলে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট। এখানে মানে এখানে সাব ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন। এরপরে স্টুডেন্ট ভিসার জন্য কিছু ক্যাটাগরি আছে। তো এটা আপনারা দেখে নিবেন যখন আপনারা করবেন যে কোন ক্যাটাগরির জন্য আপনারা অ্যাপ্লাই করতেছেন। এরপরে হচ্ছে ভিজিটর ভিসা, যেহেতু আমাদের আজকে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ আমরা ভিজিটর ভিসার উপরে করব, তো আমরা ভিজিটর ভিসা দেখেন ইটি ই ভিজিটর ভিসা আমাদের জন্য না, ভিজিটর ভিসাটা আমাদের জন্য। তাহলে ভিজিটর ভিসা, ট্রানজিট ভিসা, মেডিকেল ট্রিটমেন্ট ভিসা, তো সব ক্যাটাগরি ভিজিটর এখানে দেয়া আছে। তাহলে আমরা ডিরেক্ট ভিজিট ভিসার অ্যাপ্লাই করব। সেটা বিজনেস হইতে পারে, ফ্যামিলি ভিজিট হইতে পারে, বা জেনুইন ট্যুরিস্ট, মানে যেটার জন্য আমরা অ্যাপ্লাই করি সেম। অ্যাপ্লিকেশন কনটেক্সট, কারেন্ট লোকেশন, আমাদের লোকেশন যেখান থেকে অ্যাপ্লাই করতেছি। তাহলে আউটসাইড অস্ট্রেলিয়া থেকে যদি করি তাহলে অস্ট্রেলিয়া আউটসাইড। এরপরে দেখেন বাংলাদেশ, তাহলে আমরা বাংলাদেশ থেকে করতেছি বা যে দেশ থেকে করে। এরপরে দেখেন এখানে পারপোজ অফ স্টে এখানে দিব আমরা যেটা ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করব। বিজনেস ভিজিটর হলে বিজনেস ভিজিটর। তারপরে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার স্টিম হলে যেমন অনেকে আছে যে ট্যুরিস্ট বিষয়ে বিজনেস বিষয়ে যাবে, তো ফ্রিকোয়েন্ট ট্রাভেলার স্টিমে তাহলে দিয়ে দিব। এরপর হচ্ছে স্পন্সর ফ্যামিলি স্টিম, স্পন্সর ফ্যামিলি স্টিমের জন্য যদি হয় তাহলে স্পন্সর ফ্যামিলি স্টিম দিব। আর আমরা যারা একদম ট্যুরিস্টের জন্য মানে ডেডিকেটেড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবো তাহলে ট্যুরিস্ট দিয়ে দিব। এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিব যে বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি না ট্যুরিস্ট ভিসার না ফ্যামিলি ভিজিট বা স্টাডি। তো বা এগুলা যদি না হয় আদার্স কোনো অ্যাক্টিভিটিজ মানে উদ্দেশ্যে ট্রাভেল করতে চাইলে তাহলে আদার্স। এরপর হচ্ছে গিভ ডিটেলস এনি স্পেসিফিক সরি সিগনিফিকেন্ট ডেটস অন হুইচ দ্য অ্যাপ্লিকেন্ট নিড টু বি ইন অস্ট্রেলিয়া। মানে আমাদের কোনো সিগনিফিকেন্ট যদি ডেট থাকে যে এই ডেটে আমার যাওয়া দরকার, অনেকে থাকে না অনেক সময় যেমন বাবা মার জন্য করে, অনেকের বাচ্চা কাচ্চা হয়ে গেছে অস্ট্রেলিয়া পড়াশোনা করে, কনভোকেশনে যাইতে পারে বা বিজনেস মিটিং এ যাইতে পারে বা বিভিন্ন ওই যে আপনার যে কোনো আপনার
অকেশনে সরি ইনভাইটেশনে যাইতে পারে, কনফারেন্সে যাইতে পারে। তো এটা জন্য যখন আমরা করব, তো এই ক্যাটাগরি মানে ইন ডিটেলস দিয়ে দিব যে আমার একটা সিগনিফিকেন্ট ডেট আছে। আর আমরা জেনুইন যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি, আমরা একটা আইটিনারি দেওয়া লাগে, তো আইটিনারিতে যে ডেটটা দিই ওই ডেটটা আমাদের এখানে দিতে হবে। মনে করেন আমরা দিয়ে দিলাম এখানে 20 জুন 2024। তো এটা এখানে যেহেতু 300 ক্যারেক্টার, আপনি পুরা ইন ডিটেলস দিয়ে দিতে পারেন যে কি পারপাস যাবেন, হ্যাঁ, বা কবে যাইতে হবে, বা কেন আপনি এতদিন যাবেন। যেমন আমরা প্রাইভেট জব করি কি জন্য, সরি, প্রাইভেট জব যারা করি তাদের তো একটা স্পেসিফিক ডেট থাকে যে এই অফিস আমাকে এতদিনের জন্য লিভ অ্যালাউ করবে। বা হচ্ছে আপনি বিজনেস করেন কিন্তু আপনি কেন ওই সময়টাতে যেতে চাচ্ছেন, কারণ হচ্ছে ওই সময় আপনার হয়তো দেখা গেছে বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ থাকে। তো এরকম একটা রিজন দেখে পাশাপাশি একটা ডেট মেনশন করে দিয়ে দিবেন, মানে যে অ্যাপ্লিকেন্টের সাথে যেটা প্রযোজ্য সেটা। এরপর হচ্ছে গ্রুপ প্রসেসিং। গ্রুপ প্রসেসিংটা হচ্ছে আমরা যখন একাধিক ফ্যামিলি মেম্বারসদের জন্য বা একাধিক পার্সনের জন্য, যেমন এখানে কি কি অ্যাড করা যায়, এখানে অ্যাড করা যাবে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার যদি হয়। এরপরে স্পোর্টস এর জন্য, যেমন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ খেলতে যায় বা বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা আসে, তো এট এ টাইম তারা অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করলে একটা গ্রুপ ক্রিয়েট করে নিলে হয় কি, একই সাথে ভিসা হয়, একই সাথে সবার ভিসাটা ইস্যু হয়ে যায়, যেহেতু একই উদ্দেশ্যে সবাই যাচ্ছে। তো এরকম যদি হয় তাহলে আমরা একটা গ্রুপ জেনারেট করে নিব। জাস্ট গ্রুপ জেনারেট করলে গ্রুপের একটা আইডি দিবে, ওই আইডিটা সবাই ইউজ করতে হবে যাতে ভিসা ডিসিশনটা এট এ টাইম আসে। তো এটা হচ্ছে আমরা যদি কোনো গ্রুপ। আর ফ্যামিলি মেম্বারসদের জন্য, যেমন আপনি হাজবেন্ড ওয়াইফ একসাথে অ্যাপ্লাই করতেছেন, সবার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করতে হবে। বাট হাজবেন্ড ওয়াইফ এট এ টাইম অ্যাপ্লাই করতেছেন, তো কিভাবে ওরা বুঝবে? তো গ্রুপ জেনারেট করলে ওরা গ্রুপ আইডিটা দেখলেই বুঝবে যে এই গ্রুপ আইডি দিয়ে একই ফ্যামিলি দুইজন অ্যাপ্লাই করতেছে বা তাদের ট্রাভেল প্ল্যান সেম। তো এরপর হচ্ছে হয়তো দেখা গেছে বাচ্চা আছে, বাচ্চাদের জন্য একই গ্রুপে বাচ্চারাও আছে, বা ফ্যামিলি ফ্রেন্ড আছে, বাবা মা আছে, মানে একই গ্রুপে, তাইলে তারা অ্যাপ্লিকেশন করবে। যদি গ্রুপ থাকে তাহলে গ্রুপে যদি থাকে ইয়েস হলে ইয়েস। আর যদি গ্রুপ, দেখেন গ্রুপ যদি ইয়েস দিয়ে আমরা কি হয়, গ্রুপটা যদি অলরেডি আমাদের ক্রিয়েট করা থাকতো তাহলে আমরা এখানে দিয়ে দিতাম ইয়েস, আর যদি নো থাকে তাহলে নো। আর গ্রুপের একটা নাম চাইবে, দেখেন এখানে হচ্ছে গ্রুপের একটা নাম চাইবে, হ্যাঁ, এই যে একটা গ্রুপের আইডি কিন্তু আমাদের এখানে অফলাইন ক্লাসে করানো হয়েছে। দেখেন এই গ্রুপের যদি আইডি, গ্রুপ আইডি জেনারেট করা না থাকতো তাহলে আমরা নো দিয়ে একটা দিলেই আমাদের গ্রুপ একটা আইডি 6 ডিজিটের একটা আইডি দিয়ে দিত। তো ওইটা আমরা অন্য অ্যাপ্লিকেন্টের জন্য যখন করতাম তখন ওনার জন্য ইয়েস দিয়ে দিতাম। তো এখন দেখেন ইয়েস দেওয়ার কারণে আমাদের নিয়ে নিচ্ছে এটা, হ্যাঁ। আর গ্রুপটা যখন আমরা সিঙ্গেল অ্যাপ্লাই করবো তখন তো আর গ্রুপের প্রয়োজন হবে না। দেখেন গ্রুপটা কি, গ্রুপের আইডিটা হচ্ছে এটা, আর গ্রুপ টাইপ হচ্ছে ফ্যামিলি, আর গ্রুপের নাম দিছি আমরা মিস্টার মিসেস। ঠিক আছে, এরপরে স্পেশাল ক্যাটাগরি 20 স্পেশাল ক্যাটাগরি যারা আছে, মানে এটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য, তাদের জন্য, তাহলে এটা আমরা নো দিব। এরপরে দেখেন পাসপোর্ট ইনফরমেশন চাইবে, এখানে পাসপোর্ট 19টা ধাপ কিন্তু, হ্যাঁ। তো এখানে হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন চাইবে, পাসপোর্ট ইনফরমেশন অ্যাজ পার পাসপোর্ট যা আছে সেটাই আমরা দিব। তাহলে XYZ আমরা একজনের নাম দেই, ABC। এরপর হচ্ছে মেইল হলে মেইল অ্যাজ পার পাসপোর্ট, ফিমেলের জন্য করলে ফিমেল, এটা তো আমরা জানি অ্যাজ পার পাসপোর্ট যা হবে। এরপর একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে কান্ট্রি অফ পাসপোর্ট। পাসপোর্ট কান্ট্রি আমাদের যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, বাংলাদেশ, বা আমরা যে পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতেছি। এরপর হচ্ছে ন্যাশনালিটি অফ পাসপোর্ট হোল্ডার বাংলাদেশ। এরপরে ডেট অফ ইস্যু অ্যাজ পার পাসপোর্ট যেটা থাকে 2 jan 2023। তারপরে 1 jan। এরপরে দেখেন প্লেস হচ্ছে পাসপোর্ট ইস্যুইং প্লেস হচ্ছে ঢাকা। এরপরে হচ্ছে আপনার ডিআইপি, ঠিক আছে, ডিআইপি। দেখেন ইস্যুইং অথরিটি হচ্ছে ডিআইপি, আর হচ্ছে প্লেস অফ ইস্যু হচ্ছে ঢাকা, কিন্তু আমাদের পাসপোর্টে আছে ডিআইপি ঢাকা। তো এটা এখানে যেভাবে চাইছি ওইভাবে আমরা দিয়ে দিছি।
এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যদি থাকে আমাদের দিয়ে দিব, আর অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড আছে, নাহলে তো পাসপোর্ট হইতো না। এখন অনেকে বলতে পারেন যে আমার বাচ্চার তো ন্যাশনাল আইডি কার্ড নাই, তো সেই ক্ষেত্রে দিয়ে কি দিবেন? তো সেই ক্ষেত্রে তো বাচ্চার ন্যাশনাল আইডি কার্ডের জায়গায় আমরা হচ্ছে বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিব। সরি, বাচ্চাদের ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড তো নাই, তাহলে ওটা স্কিপ দিয়ে দিব। অ্যাডিশনাল একটা ইনফরমেশন আছে যে অন্য কোনো আইডেন্টি আছে কিনা, তখন ওখানে বার্থ সার্টিফিকেটের ইনফরমেশন দিয়ে দিব। আচ্ছা, বা এনআইডি কার্ডে কিন্তু আমাদের ইয়ে থাকে না, সারনেম গিভেন নাম থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু পাসপোর্ট করতেছি, অ্যাজ পার পাসপোর্ট সারনেম গিভেন নেম থাকবে যেভাবে, সেইভাবে। অন্যান্য দেশের রেসিডেন্ট কার্ডে কিন্তু ওদের ইয়ে থাকে, ওদের সারনেম গিভেন নেম থাকে, আমাদের দেশে থাকে না, হয়তো এটা আপডেট হইতে পারে। এরপর হচ্ছে কান্ট্রি অফ ইস্যু বাংলাদেশ। এরপরে পাসপোর্টের সরি এনআইডি কার্ডে একটা ইস্যুইং ডেট দেওয়া থাকে আমাদের সবারই, যারা 2016। এরপরে এনআইডি কার্ডের আমাদের এক্সপায়ারি ডেট কোনো থাকে না, সেই ক্ষেত্রে এক্সপায়ারি ডেট দিব না। আর এখানে ইস্যু ডেট যদি অনেকে না জানেন তাহলে স্কিপ করতে পারেন, বাট আমাদের এনআইডি কার্ডে দেয়া থাকে, তো ওটা দেখে দিবেন। আর এটা না দিয়েও কন্টিনিউ করা যাবে, পরে আপনি আপডেট করে দিতে পারবেন। এরপরে দেখেন প্যাসিফিক অস্ট্রেলিয়া কার্ড যদি কারো থাকে ইয়েস দিবেন, আর যদি নো হয় তাহলে নো দিবেন। এরপরে প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ হচ্ছে টাউন অর সিটি হচ্ছে ঢাকা, বা অ্যাজ পার পাসপোর্ট যেটা আছে ওইটা দিয়ে দিব, যেহেতু আগে বলছি যে পাসপোর্টের ইনফরমেশন সব এখানে। এরপর হচ্ছে প্রভিন্স ঢাকা দিয়ে দিতে হবে, আদারওয়াইজ নিবে না। না, ঢাকা দিতে হবে বলতে মানে ঢাকা ম্যান্ডেটরি না, যার যে প্রভিন্স আছে, যেহেতু আমরা প্রভিন্স। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল। এরপর হচ্ছে আদার্স নেম, যদি অন্য কোনো নামে পরিচিত থাকে তাহলে এটা নো। সিটিজেনশিপ, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার এবং বাংলাদেশের সিটিজেনশিপ যদি হয় তাহলে ইয়েস, আর যদি অন্য দেশের হয় তাহলে নো। এরপরে ইজ দিস অ্যাপ্লিকেন্ট আর সিটিজেন অর এনি আদার কান্ট্রি, অন্য কোনো কান্ট্রি যদি সিটিজেনশিপ থাকেন তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। এরপরে প্রিভিয়াস ট্রাভেল টু অস্ট্রেলিয়া, প্রিভিয়াস অস্ট্রেলিয়া যদি কেউ ট্রাভেল করে থাকে ইয়েস দিবে। ইয়েস দিলে কিন্তু আবার ভিসা গ্র্যান্ড নাম্বার দিতে হবে। ভিসা গ্র্যান্ড নাম্বারটা স্কিপ করা যায়, বাট আপনার যদি প্রিভিয়াস অস্ট্রেলিয়া গিয়ে থাকেন অবশ্যই তো আপনার ভিসার ইনফরমেশন আপনার কাছে আছে, তো এটা কোনোভাবে ইগনোর করা যাবে না। যদি এটা ম্যান্ডেটরি না, দেখেন ভিসা গ্র্যান্ড নাম্বার, এই যে ইগনো যদি জানে, তো এটা তো জানারই কথা, আমি ট্রাভেল করছি বা অস্ট্রেলিয়া গেছি সেটা আমি জানি না, এটা তো হয় না। তো এটা অপশনাল হিসাবে ওরা রাখছে, বাট হচ্ছে আপনাকে অবশ্যই, যেহেতু অস্ট্রেলিয়া ই ভিসা ইস্যু করে, তো সেই ক্ষেত্রে ওরা অনেক সময় মিস হইতে পারে, সেই জন্য দিয়ে রাখছে। বাট অবশ্যই যারা প্রিভিয়াস অস্ট্রেলিয়া ট্রাভেল করে তাদের প্রিভিয়াস ইনফরমেশন থাকবে। আদার আইডেন্টি ডকুমেন্ট ওই যে বললাম না, যে বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের জন্য এটা। এখন আপনি যদি চান যে বাচ্চাদের, সরি, বাচ্চাদের তো হচ্ছে আপনার এনআইডি কার্ড দিবেন, এনআইডি কার্ড থাকবে না, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের আদার্স আইডেন্টি ডকুমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট যে ইনফরমেশন আছে ওটা দিয়ে দিব। এর বলতে হেলথ এক্সামিনেশন, হেলথ এক্সামিনেশন হচ্ছে আপনি লাস্ট 12 মাসের ভিতরে কি হেলথ এক্সাম দিয়েছেন কিনা। অনেকের ক্ষেত্রে হেলথ এক্সামটা রিকমেন্ড করে, বিশেষ করে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার ক্ষেত্রে। যদি কারো লাগে ওরা হচ্ছে আপনার যে ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওইটাতে হচ্ছে আপনার ইনফরমেশন দেবে যে আপনার এটা লাগতেছে বা লাগবে না। তো এটা হচ্ছে এই। আর হচ্ছে হেলথ এক্সামিনেশনটা হচ্ছে আপনার যদি অনেকের হয়তো রিফিউজ হয়েছে, প্রিভিয়াস হেলথ এক্সামিনেশন দিছে, হয়তো 12 মাস হয় নাই, এটা যদি থাকে ইয়েস। আর এটা যেহেতু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে লাগে না, সেই হিসাবে আমরা যেহেতু দিও নাই নো দিব। আর যদি লাগে আমাদেরকে রিকমেন্ড করবে। এখানে কি ভুল হইলো? আচ্ছা, ট্রাভেল ডকুমেন্ট আদার্স নো, এটা। এরপরে পাসপোর্টের যে ইনফরমেশন গুলো আছে এটা বলবে যে সব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ইয়েস দিয়ে দিব, আর যদি ঠিক না থাকে তাহলে নো দিয়ে কারেকশন করে দিব। এরপর হচ্ছে ট্রাভেল কোম্পানি অস্ট্রেলিয়া, কেউ কি আমার সাথে ট্রাভেল করবে কিনা অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া ট্রাভেল করলে তার ডিটেলস দেখেন কাদেরকে দেওয়া যাবে। এই রিলেটেড যদি কেউ আমাদের সাথে ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ড রিলেটিভ যদি অ্যাপ্লাই করে তাদের ট্রাভেল কোম্পানি হইতে পারে। এখন সেই ক্ষেত্রে ওই যে আমরা বললাম না যে আগে গ্রুপ জেনারেট করছি, আমরা যদি অ্যাপ্লাই করি, এখন অনেক হইতে পারে যে সে ভিসা আছে, তো ভিসা হওয়ার পরেও যদি আপনাকে ট্রাভেল কোম্পানি করে হইতে পারে, কোনো সমস্যা নাই।
বা এমন হইতে পারে যে ফ্যামিলির মেইন অ্যাপ্লিকেন্ট হচ্ছেন আপনি, কিন্তু আপনার ভিসা হয়েছে, আপনি বা অন্য কারোর জন্য করতেছেন, তখন তো ট্রাভেল কোম্পানি দিলেন যে ট্রাভেল কোম্পানি। বাট এট এ টাইমে সবাই অ্যাপ্লাই যারা করে তাদের ট্রাভেল কোম্পানি হিসাবে আমরা এখানে অ্যাড করে দিই। এখানে মনে করেন আপনার স্পাউসের ডিটেলস দিল যে স্পাউস আর উনি যাচ্ছে। এখানে একটা স্পাউসের নাম দিয়ে দিই যে স্পাউস যাবে। স্পাউসের ডেট অফ বার্থ দেওয়া লাগবে। আচ্ছা, এটা গেল ট্রাভেল কোম্পানি। পার্সন যদি আরো থাকে, বাচ্চা কাচ্চা থাকতে পারে, তাহলে তাদেরকে অ্যাড করে দিবে এখানে। এখানে অনেক সময় আবার বাবা মা থাকবে, তো এখানে যে ট্রাভেল কোম্পানি যারা আছে অ্যাড করা যাবে যত সম্ভব, মানে যতজন মানে যত ফ্যামিলি মেম্বার্স আছে বা ট্রাভেল কোম্পানি একই সাথে, যেমন ক্রিকেটাররা করে কি একই টিমে 20-30 জন অ্যাপ্লাই করে, তো সেই ক্ষেত্রে তারা তো অ্যাড দিবে, অ্যাড দিয়ে দিবে একই সাথে অ্যাপ্লাই করতেছে। আচ্ছা, তাহলে গেল ট্রাভেল কোম্পানি পার্সন যদি থাকে তাহলে এটা। এরপরে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্ট। কান্ট্রি অফ রেসিডেন্ট আমরা বাংলাদেশ। এরপরে দেখেন আপনার অফিস। অফিস হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ান, সরি, বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ইয়ে নাই, ভিসা অফিস নাই, হাই কমিশন আছে, বাট ভিসা বাংলাদেশের ভিসা গুলো ইস্যু হয় ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়ার অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিলাম, ইন্ডিয়া, নিউ দিল্লি। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাড্রেসটা দিব আমরা, বাংলাদেশে রেসিডেন্ট অ্যাড্রেস। রেসিডেন্ট অ্যাড্রেসটা আপনার অ্যাজ পার পাসপোর্ট যেটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস ওইটা দিতে পারেন। আর এখানে গিয়ে পোস্টাল অ্যাড্রেস যেটা আছে ওইটাতে গিয়ে আপনার মেইলিং অ্যাড্রেস যেটা আমরা বলি যে ওইটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর অস্ট্রেলিয়া মেইলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, মেইল যেটা দেন দেন, কোনো অসুবিধা নাই। আপনার মতো করে হাউস দিয়ে দিলেন 11, রোড দিয়ে দিলেন 2000, সরি 200। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার টাউন, সাব টাউন, এটা চাইলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ স্কিপ করলে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে ডিভিশন, মানে আমাদের যে ডিভিশন থেকে অ্যাপ্লাই করতেছি এখানে আছে, যেখানে যেগুলা যেগুলো আছে ওইগুলা জায়গায় যদি সিলেক্ট করা যায় তাহলে আমরা অবশ্যই সিলেক্ট করে এখানে দিব, বা কাছাকাছি যেটা আছে এটা দিব যার জন্য করতেছি, মানে পার্মানেন্ট অ্যাড্রেসের ভিতরে। তো এখানে আমরা যেহেতু ঢাকা দিচ্ছি অ্যাড্রেস, তাহলে ঢাকাই দিয়ে দিই। এরপরে জিপ কোড 1212। এরপরে এখানে 3টা নাম্বার অ্যাড করা যায়, একটা হচ্ছে হোম ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বার, মোবাইল বা সেল ফোন। তো এখানে যেহেতু 3টা নাম্বার দেওয়া যায়, এখন হোম ফোন ম্যাক্সিমাম থাকে না, যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে তো নাই। বিজনেস ফোন নাম্বার চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ স্কিপ করতে পারেন চাইলে। এরপরে হচ্ছে আপনার পার্সোনাল একটা ফোন নাম্বার তো অবশ্যই দিতে হবে, পার্সোনাল ফোন নাম্বার না দিলে তো হবে না, কারণ ভিসার কোনো ব্যাপারে যদি আপনাকে কোয়ারি করার থাকে এম্বাসি থেকে সরাসরি ফোন দিবে, বা হচ্ছে ওভার দ্য, সরি, আপনাকে ইন্টারভিউ কল করতে পারে, সেটা হচ্ছে ডিপেন্ড করে। খুব কম সংখ্যক ইন্টারভিউ কল করে, বাট ভিসা দেওয়ার সময় ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টকে আচ্ছা ফোন দেয় ইন্ডিয়া থেকে। এরপরে পোস্টাল অ্যাড্রেস যদি আমি বলছি আগে, যদি ভিন্ন থাকে তাহলে পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে থাকবেন, আর যদি উপরে রেসিডেন্ট অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস সেম হয় তাহলে এটাই থাকবে। এরপর হচ্ছে অথরাইজ অথরাইজ পারসন। আমরা যদি কারোকে, সরি, অথরাইজ করে থাকি, মানে আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য, তো অথরাইজ কাউকে যদি দিয়ে থাকি তাহলে অথরাইজ পারসনের ডিটেলস দিব। অথরাইজ অনেকের যেমন ইমিগ্রেন্ট এজেন্ট আছে, এজেন্ট বলতে যেমন আপনার অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার জন্য কিছু এজেন্ট, এনলিস্টেড এজেন্ট আছে যাদের থ্রুতে অ্যাপ্লাই করতে, যখন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তখন তারা এটা দেয়। বা অ্যানাদার পারসন, ইয়েস অ্যানাদার পারসন, যখন আমরা আমাদের বাচ্চা কাচ্চার জন্য করি তখন হচ্ছে ইয়েস অ্যানাদার পারসন। অ্যানাদার পারসন দিলে তখন কি হবে দেখেন, অ্যানাদার পারসন হলে সার নেম, গিভেন নেম, এরপরে তার অ্যাড্রেস, তারপরে তার ফোন নাম্বার, তারপর হচ্ছে মেইল অ্যাড্রেস, তো এগুলা চাইবে। তো আমরা যদি কাউকে অথরাইজ করি, তো সেই ক্ষেত্রে মেইন অ্যাপ্লিকেন্ট বা স্পাউস, অ্যাডাল্ট যারা তারা তো কাউকে অথরাইজ করে না, মানে অ্যাকচুয়ালি। তো এটা নো দিব। আর বাচ্চা কাচ্চাদের জন্য হইলে বাচ্চা কাচ্চার তো অবশ্যই অথরাইজ পারসন, কারণ সে তো আর অ্যাপ্লাই করতে পারে না।
আচ্ছা, এরপরে হচ্ছে নন এক কোম্পানি ফ্যামিলি মেম্বার্স। নন এক কোম্পানি ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আপনার ফার্স্ট ব্লাডে যারা, আমরা বলি যে তাদেরকে দেওয়া ভালো। আপনাদেরকে একটা 50 ফর্ম সম্পর্কে 54 ফর্ম দেখানো হয়েছে কিনা আমি জানি না। 54 ফ্যামিলি কম্পোজিশন, ফ্যামিলি কম্পোজিশন দেখেন, অস্ট্রেলিয়ার এই ফর্মটা আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যখন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, যে ভিসার জন্য অ্যাপ্লাই করি না কেন, মানে সরি ট্যুরিস্ট বিজনেস ভিজিটরের জন্য অ্যাপ্লাই করি, তো এটা অ্যাপ্লিকেশন মানে দুইটা ফরম্যাটে আছে, আমরা ইংলিশ ফরম্যাটটা নিব। তো এখানে হচ্ছে আমি যে এই যে ফ্যামিলি মেম্বারসদের দিচ্ছি, এখানে কোন কোন ফ্যামিলি, এখানে কিন্তু দেখেন আপনাদের অনেক ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে অ্যাড করার সুযোগ আছে নন আই কোম্পানি। তো আমরা কাদেরকে অ্যাড করবো, আমরা এই যে এই ডিক্লারেশনে এই 54 কম্পোজিশনে যেটা দিব, ফ্যামিলি কম্পোজিশনে লাইক আপনার অস্ট্রিয়া ইয়ের মতো কানাডা এরকম ফ্যামিলি ইনফরমেশন। তো হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন এখানে যাকে যাকে দিব, তাদের ভিতরে যারা ট্রাভেল করতেছে না আমার সাথে, এখন মৃত যারা তাদের তো আর দেওয়া দরকার না ইনফরমেশন, মৃত হলে তো এখানে দিয়ে দিচ্ছি ডিজিজ। আর এখানে হচ্ছে তো যারা ফ্যামিলি মেম্বার্স আছে, যেমন আমার ভাই আছে, বোন আছে, এদের ইনফরমেশন দিব। বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা, বাবা মা জীবিত থাকলে বাবা মার, তো তাদেরটা দিয়ে দিবা, আদারওয়াইজ আর কারোটা দিব না। তো দেখেন এখানে মাদার্স এর বা প্যারেন্টস এরটা দিব, মাদারও দেওয়া যায় প্যারেন্টস ও দেওয়া যায়। তাহলে বাবার ইনফরমেশন দিয়ে দিই। টমি মিয়া দিয়ে দিই আমরা। এরপর হচ্ছে বাবার জন্ম তারিখ। এখন অনেকে বলেন যে বলতে পারেন যে বাবার জন্ম তারিখ তো আমি জানি না, কারণ ওনার এনআইডি কার্ড নাই বা কিছু, অনেকে এরকম বলে। তো এটা হচ্ছে আপনার আহ, মৃত হইলে তো আর দেয়া দরকার নাই, যেমন ইউএস এর জন্য আমরা ইউকে এর ইউএস এর জন্য দেয়া লাগতো ম্যান্ডেটরি, আর এখানে মৃত হইলে আপনার ফ্যামিলি মেম্বার্স হিসেবে তাকে অ্যাড করার দরকার নাই, কারণ সে যেহেতু জীবিত নাই। তো এটা গেল একটা। বাবার জন্ম তারিখ দিয়ে দিই তাহলে 1950। এরপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এরপরে প্যারেন্টস এর জায়গায় আমরা এখানে মায়েরটা দিয়ে দিই। মায়েরটা কিন্তু আমরা চাইলে এখানে প্যারেন্টস দিতে পারি বা মাদার দিতে পারি, তো মাদারটা এখানে ফাদার ইন ল, মাদার ইন ল ওই ক্ষেত্রে বোঝায়, তো সেই ক্ষেত্রে আমরা প্যারেন্টস দিয়ে দিব, প্যারেন্টস দিয়ে দিলে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে নন আই কোম্পানি ফ্যামিলি ইনফরমেশন। এরপরে নেক্সট, এই যে এরপরে আমার ভাই বেরাদার আরো কিছু যদি থাকতো তাহলে আমরা অ্যাড করে দিতাম, যেহেতু এখন সময় আপনারা সবাই বুঝতে পারছেন, তো এই জন্য আমি স্কিপ করে নেক্সটে চলে যাচ্ছি। এরপর প্রপোজ পিরিয়ড অফ স্টে, মানে আমরা কতদিন বা কবে থাকা, ট্রাভেল ডিউরেশনটা কি হবে, আপ টু 3 মান্থ। হ্যাঁ, তো আপ টু 3 মান্থ আমরা দিব, কারণ হচ্ছে 3 মান্থ পার ভিসা, আমাদের ভিসা অস্ট্রেলিয়ার ভিসাটা হয় কিন্তু এখন যে ট্যুরিস্ট ভিসাটা হয় সেটা হচ্ছে 3 বছরের জন্য মাল্টিপল, 3 ইয়ার্স মাল্টিপল ভিসা। আর এটা হচ্ছে ই ভিসা হয়। আর এই ভিসাটা আসে কিভাবে, আসে হচ্ছে আমরা যে মেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওই মেইলে সরাসরি ভিসা হোক না হোক ওই মেইলে চলে আসবে, ভিসা হইলে 3 বছরের ভিসা চলে আসে। আবার অনেকে বলেন যে আমি একটা তো ভিসা অ্যাপ্লাই করছি, তো এটা কেমনে কি, মানে এটা কিভাবে বুঝবো ভেরিফাইড কিনা। এখন ওয়েবসাইট থেকে অনেক যে লিঙ্ক আছে ওদের, ওখানে গিয়ে দেখলে হয়তো দেখা গেছে আপনাকে দেখাবে, কারণ এটা একটা কুচক্রী মহল আছে যারা এরকম করে। তো সেই ক্ষেত্রে এটার অথেন্টিক হচ্ছে আপনার মেইল অ্যাড্রেসটা অবশ্যই নিজের হইতে হবে, আর নিজের মেইল অ্যাড্রেস হলে আপনাকে যদি ভিসা অ্যাপ্রুভ করে তাহলে আপনার মেইলে ইমিগ্রেশন থেকে সরাসরি আসবে, কারণ ইমিগ্রেশনের মেইল অ্যাড্রেসটা ইউনিক থাকে, যেটা অন্য কেউ জেনারেট করতে পারবে না। তো সেই ক্ষেত্রে এটা একটা ওয়ে। দেখেন তাইলে আমরা এখানে 10ই জুন
2024 ট্রাভেল প্ল্যান দিয়ে দিই। আর হচ্ছে 20 জুন 20 জুন 2024 10 দিনের একটা ট্রাভেল প্ল্যান দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যাজ পার আপনার যে ট্রাভেল আইটিনারি দিবেন, মানে এয়ার বুক হোটেল সরি এয়ার টিকেট বুকিং যেভাবে দেখাবেন ওইভাবে দিলে ভালো হবে। বা প্রাইভেট জব করে যারা ওইভাবে মানে প্রাইভেট জবের যে আপনার আছে লিভের ডিউরেশনটা আছে, যদি লিভ লেটার ওইভাবে লেখা থাকে তো ওই ডিউরেশনটা যেন কভার করে। কারণ এটা ওগুলার সাথে ওই ডকুমেন্টের সাথে যেন মিসম্যাচ না করে। এরপরে স্টাডি হোয়াইল ইন অস্ট্রেলিয়া, আমি কি স্টাডি পারমিটের জন্য যাচ্ছি, যদি গিয়ে থাকি ইয়েস, নো হলে নো। এরপরে দেখেন রিলেটিভ ফ্রেন্ডস আর কন্টাক্ট ইন অস্ট্রেলিয়া, ফ্যামিলি রিলেটিভ যদি কেউ অস্ট্রেলিয়া থাকে তাহলে অস্ট্রেলিয়া থাকলে তাহলে তাদের ডিটেলস দিতে হবে, রিলেটিভ হইতে পারে, ফ্রেন্ড হইতে পারে বা অন্য কোনো সম্পর্কে। তো কাদের কাদের এখানে অ্যাড করা যাবে সেটা আমি একটু দেখাচ্ছি, যদিও আমরা এখানে কিছু দিব না, তারপরে দেখা দিচ্ছি যে কিভাবে আমরা অ্যাড করব। তো অ্যাড করব, পাশাপাশি ওনার কি কি ইনফরমেশন লাগবে, যেহেতু এরকম কেউ থাকলে তো অবশ্যই সে ইনভিটেশন পাঠাবে বা আমরা একটা ইনভিটেশন লেটার তার কাছ থেকে নিব। মানে ফ্যামিলি মেম্বার্স এর ভিতরে যারা পড়ে তারা আমাদেরকে ফ্যামিলি ফ্রেন্ডস ইনভিটেশন পাঠাইতে পারে। তো তাদের কি কি লাগবে দেখেন, কন্টাক্ট ডিটেলস, সারনেম, গিভেন নেম, সেক্স, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, মানে ওনার বেসিক যে ইনফরমেশন গুলা এখানে। এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অস্ট্রেলিয়াতে তার রেসিডেন্স যেখানে থাকে ওটার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা নিব। এরপরে কন্টাক্ট নাম্বার, এরপর হচ্ছে তার মেইল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। এরপর হচ্ছে আপনার সে অস্ট্রেলিয়া কি মানে কি পারপাস অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া সিটিজেন নাকি অস্ট্রেলিয়া হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট। এরপর হচ্ছে টেম্পোরারি স্টুডেন্ট, স্টুডেন্ট হইলে অনেকের বাবা মা সরি বাবা মা বাংলাদেশে কিন্তু স্টুডেন্ট বিষয়ে সে গিয়ে অস্ট্রেলিয়া পড়াশোনা করতেছে। তো সেই ক্ষেত্রে তার বাবা মা তো লিখতে পারে যে আমার ছেলে আছে, মানে সে স্টুডেন্ট ভিসা ওখানে আছে। বা অনেকে ভিজিটর, টেম্পোরারি ভিজিটর ভিসা, অনেকে বলতে পারেন যে ভিজিটর ভিসা তো এটা কিভাবে দিব। তো এখন আপনার ফ্যামিলি মেম্বার্স হয়তো কেউ আছে মনে করেন, তো ফ্যামিলি মেম্বার্স আছে মানে উনি ভিজিট ভিসায় আছে। তো ভিজিট ভিসায় থাকলে তো আপনি যাইতে পারেন। অনেক সময় হয় কি আমাদের অনেকে পিএইচডি কোর্স করার জন্য যায়, যাওয়ার পর হয়তো বাবা মাকে নেয়, বাবা মা নিলে অন্য ভাই ব্রাদার অ্যাপ্লাই করতে চায়। তো যদি কেউ করে সেক্ষেত্রে দিতে পারে যে আমার মা আছে ভিজিট ভিসায়, তো সে তো 3 মাস ওখানে থাকার বৈধতা আছে। তো সেক্ষেত্রে এই ইনফরমেশন গুলা দিয়ে দেওয়া যাবে। এরপর অস্ট্রেলিয়া টেম্পোরারি রেসিডেন্ট ওয়ার্ক ভিসায় যদি কেউ গিয়ে থাকে তারও ডিটেলস দেওয়া যাইবে, সরি যাবে এখানে। তো এখানে যেহেতু আমরা দিচ্ছি না কারো ইনফরমেশন, তো আমরা এটা নো দিয়ে যাব। যদি থাকে অবশ্যই আপনি দিবেন, সাথে একটা ইনভিটেশন লেটারও সাবমিট করতে হবে তার। এরপর হচ্ছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস। কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস হচ্ছে আমাদের প্রফেশন প্রুফ, যেটা এমপ্লয়েড হলে এমপ্লয়েড, যারা প্রাইভেট সার্ভিস করি তাদের এমপ্লয়েড, আর যারা বিজনেস করি বা সেলফ এমপ্লয়েড তারা সেলফ এমপ্লয়েড দিব, যারা বিজনেস করি তারা তো সেলফ এমপ্লয়েড। এরপর স্টুডেন্ট হলে স্টুডেন্ট, স্টুডেন্টেরও একটা ডিটেলস দেওয়া লাগে। ঠিক আছে। এরপরে দেখেন এমপ্লয়েড হলে, যদি এমপ্লয়েড হয় এমপ্লয়েড হইলো সেম, আর সেলফ এমপ্লয়েড হইলো মানে ফ্রি ভিউ পুরো সেম থাকবে। শুধু এখানে আপনার অপশনটা জব, প্রাইভেট জব করি যারা তারা এমপ্লয়েড দিব, আর সেলফ এমপ্লয়েড দিব যারা বিজনেস করি। তো এখানে হচ্ছে যেমন আপনার প্রফেশনটা যদি এখানে যে অপশন গুলা দেওয়া আছে এগুলোর সাথে ম্যাচ করে তাহলে ম্যাচ করলে দিয়ে দিবেন। আর যদি আপনার এগুলোর সাথে ম্যাচ না করে তাহলে দিবেন না, আদার্স দিবেন। আদার্স দিয়ে আপনার কি দিবেন, অকুপেশন দিয়ে দিবেন। সেলফ এমপ্লয়েড দিছি তাহলে সেলফ এমপ্লয়েড কেন, সে বিজনেস করে। আচ্ছা, এরপর হচ্ছে অর্গানাইজেশনের নেম, অর্গানাইজেশনের নেম আপনারা দিয়ে দিবেন। এরপর হচ্ছে স্টার্ট ডেট অফ এমপ্লয়মেন্ট, এখানে হচ্ছে যার ব্যবসাটা বা জবটা কবে থেকে শুরু হয়েছে এখানে সেই ডিটেলসটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রিতে আমরা জব করি, সেটা তো অবশ্যই বাংলাদেশ হবে। এরপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাজ অফিসিয়াল যে অ্যাড্রেস আছে কোম্পানির ফ্যাডে যে অ্যাড্রেসটা মেনটেন করা হয়। অনেকে বলতে পারেন যে আমাদের কোম্পানির অ্যাড্রেস তো কোম্পানির ফ্যাডে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসের সাথে মিল নেই। তো সেই ক্ষেত্রে সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এনওসি তে কিভাবে দিবেন, কারণ আপডেট ইনফরমেশন দেয়াই হচ্ছে সবচেয়ে বেটার।
আচ্ছা, এরপর হচ্ছে এখানে টাউন সাব টাউন দেওয়া দরকার নাই। এরপর হচ্ছে ঢাকা স্টেট অফ অর প্রভিন্স। এরপর হচ্ছে পোস্টাল কোড হচ্ছে আমরা দিব হচ্ছে অ্যাজ পার আমাদের অফিসের যে অ্যাড্রেস আছে। এরপরে বিজনেস ফোন নাম্বার, আপনি যদি দুইটা ফোন নাম্বার মেনটেন করেন, বিজনেস একটা ফোন নাম্বার বা অফিসের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, যেটাতে আপনাকে কোনো কারণে যদি চায় পাবে। আর এখানে হচ্ছে সেলুলার আপনার ব্যক্তিগত ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর এরপর হচ্ছে মেইল অ্যাড্রেস, আপনি যদি অফিসিয়াল কোনো মেইল অ্যাড্রেস মেনটেন করে থাকেন তাহলে এই মেইল অ্যাড্রেসটা দিবেন। পাশাপাশি আপনার পার্সোনাল যদি মেইল অ্যাড্রেস সরি অফিসিয়াল মেইল অ্যাড্রেস না থাকে তাহলে পার্সোনালটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আপনাকে কে দিচ্ছে? সেলফ ফান্ডেড নাকি আদার্স কেউ বিয়ার করতেছে? যখন আমরা নিজের জন্য এপ্লাই করব, প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট যে থাকবে সে তো নিজের খরচ নিজেই বহন করবে। তো এটা তো তার জন্য এটাই দিব। আর এখানে হচ্ছে অন্য কেউ যদি যখন বাচ্চা কাচ্চার জন্য করব বা স্পাউস হাউস ওয়াইফের জন্য করব, তখন সে দিবে আদার্স পার্সন। তো আদার্স পার্সন দিলে আদার্স পার্সনের ইনফরমেশন লাগবে। দেখেন আদার্স পার্সনের কি কি লাগে, তার এই যে এই ইনফরমেশন লাগবে, সার নেম, গিভেন নেম, এরপরে রিলেশনশিপ তার সাথে। তো এটা, আর এখানে যে আদার্স পার্সনের রিলেশনশিপ সরি রিলেশনশিপ যারা আছে তারা এখানে স্পন্সর করতে পারবে চাইলে, হ্যাঁ? ফ্যামিলি রিলেটেড যারা আছে তারা চাইলে এখানে স্পন্সর করতে পারে। তো এখানে হচ্ছে আপনাকে টোটাল একটা আচ্ছা, এরপর হচ্ছে সরি এখানে হচ্ছে আপনার একটা হোয়াট ফান্ড উইল বি, এখন আপনার এই ফান্ডটা কই থেকে আসলো? এখন আপনার ফার্স্টটা ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন বা কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন, যেখানে ফান্ড অ্যাভেলেবেল আছে, এফডিআর আছে। এফডিআর থাকলে তো অবশ্যই এইসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য এফডিআর হচ্ছে ইফেক্টিভ। এফডিআর দিলে ভিসা পাওয়ার পসিবিলিটি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দেখে ভিসা অফিসার স্যাটিসফাইড হয় যে না, লিস্ট একটা এফডিআর তো চাইলে আপনি ভেঙে ফেলতে পারবেন না। পাশাপাশি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে যত সেভিংস আছে এটাও ভালো। তো সেভিংসটা দেখানোর জন্য অনেকে করে কি, ভিসা পাওয়ার আগে উল্টাপাল্টা ট্রানজাকশন করে, বেশি ট্রানজাকশন করে, যেটা আমাদের ইনকামের সাথে মিসম্যাচ করে, যেটা আমরা ইউকে ক্লাসে বলছি যে এরকম দিলে হবে না। তো এখানে মনে করেন অস্ট্রেলিয়া লিভিং কস্টের একটা ব্যাপার স্যাপার আছে, এয়ার ফেয়ার। তো এখানে কি খরচ আপনি কিভাবে করতেছেন, তো ইন ডিটেলস দিয়ে দিবেন যে আমি প্ল্যান করছি যে অস্ট্রেলিয়া যাব, ফর দিস ট্রিপ আমি 10 লাখ টাকা খরচ করব। তো এটা ইন ডিটেলস আপনাদের মতো করে লিখে আপনারা দিয়ে দিবেন, যেহেতু আপনারা ভালো পারবেন ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে একটা ট্রাভেল মানে যে ফাইন্যান্সটা খরচ করবেন বা কি কি অ্যাক্টিভিটিজ এর জন্য কি প্ল্যান করছেন, আপনি একটা হোটেল কনফার্ম করলেন, হোটেলের জন্য কত টাকা খরচ, তারপরে হচ্ছে মানে প্ল্যান করছেন যে হোটেলে এত টাকা খরচ, বা ওখানে গিয়ে ট্রাভেল অ্যাক্টিভিটি যা করবেন ওটার জন্য আপনি অ্যাপ্রক্স কত বাজেট করছেন। তো এইভাবে পাশাপাশি আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট বা হচ্ছে ক্রেডিট কার্ড আছে বা ক্যাশে নিয়ে যাচ্ছেন, এটারও একটা ডিক্লারেশন এখানে দিয়ে দিতে পারেন, যেহেতু 300 ক্যারেক্টারে দেওয়া আছে। তো এটা আপনাদের মতো করে আপনারা যেভাবে মনে করেন দিলে সুন্দর হবে। আপনারা তো আপনাদের ইন থেকে যার জন্য করবেন বা নিজের জন্য করলে আপনার ইন থেকে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যা আছে এটা বুঝতে পারবেন, বা সরি যেভাবে আছে ওইভাবে আপনারা দিবেন। তো এরপর হচ্ছে হেলথ ডিক্লারেশনের জায়গায় প্রথমে আছে দেখেন, in the last 5 years has the any applicant visited or lived outside or their country or passport more than 3 consecutive মান্থ, মানে 3 মাসের বেশি কি আপনি বাংলাদেশের বাইরে, মানে আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করছেন ওই দেশের বাইরে কি আপনি 3 মাসের অধিক গিয়েছিলেন কিনা? তো থাকলে এটার ইয়েস দিতে হবে। ইয়েস দিলে দেখেন কি চায়। এটা অনেকের হয়, অনেকে হয়তো দেখা গেছে ওয়ার্ক পারমিট ভিসা বিদেশে ছিলেন, এখন এসে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছে। তো এটা হতে পারে। তো এটা হইলে কোন কান্ট্রিতে গেছি, পাশাপাশি হচ্ছে কত ডিউরেশনটা কত ছিল এটা দিব। ঠিক আছে? আচ্ছা।
আর এটা নো যদি হয় তাহলে নো হইলে কিচ্ছু দেওয়া লাগবে না। এরপর আদার্স কিছু কোশ্চেন আছে, এগুলো একটু দেখে নেবেন, যেহেতু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এখানে হচ্ছে হেলথ রিলেটেড কোশ্চেন, এগুলো ম্যাক্সিমাম নই, সবই নো হবে। যেটা ইয়েস যদি হয়, কারো এরকম যদি ডিজিজ থাকে তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে আপনার ওটার ক্লারিফাই করে দিবেন যে কেন কি এসে। এরপরে ক্যারেক্টারের এইসব, এই যে ক্যারেক্টার কোশ্চেন গুলো যা আছে এগুলো পড়ে দেখবেন, এরকম কিছু যদি থাকে আমরা ইয়েস দিয়ে দিব। আর যদি নো হয় তাহলে অবশ্যই নো দিব, আর ইয়েস হইলে অবশ্যই এটার ক্লারিফাই করতে হবে। এখন অনেকে বলতে পারেন অস্ট্রেলিয়ার কি এখানে ট্যুরিস্ট বা বিজনেস ভিসার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া লাগে না। পুলিশ ক্লিয়ারেন্স কাদের জন্য লাগে? যাদের হচ্ছে কোনো মামলা হামলা ছিল, বা হচ্ছে কোনো আহ কি বলে এই রিলেটেড, মানে কোনো ইয়ে থাকলে, হয়তো দেখা গেছে আপনার একটা মামলা হয়েছে, হইতে পারে, সমস্যা কি? কিন্তু এটা কেন হয়েছে, এটা যদি আপনার পক্ষে রায় আসে তাহলে পুলিশ একটা ক্লিয়ারেন্স দিতেই পারে। তো দেখেন এগুলো আমরা সব নো দিছি, যেহেতু আমরা জানি যে এগুলো সব নই হবে। এরপর হচ্ছে ভিসা হিস্টোরি। ভিসা হিস্টোরি বলতে হচ্ছে এখানে হ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট হেল্ড দ্য কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের বোঝাচ্ছে হচ্ছে আমরা কি কোনো ভিসা হোল্ড করি কিনা। যেমন হচ্ছে আমরা যদি কোনো ভ্যালিড ভিসা থাকে, অনেকে চায়নার একটা ভ্যালিড ভিসা আছে যেটা 2024 সালের মনে করেন ডিসেম্বর মাসে শেষ হবে মেয়াদ। তো ওইটা মাল্টিপল এন্ট্রি, তাহলে আপনি একবার ট্রাভেল করছেন, তো এটার তো ভ্যালিডিটি আছে। আর সিঙ্গেল এন্ট্রি ভ্যালিডিটি থাকলেও যদি আপনি অ্যাভেল করে ফেলেন তাহলে এটা ভ্যালিডিটি হিসাবে গণ্য হবে না, কারণ এটা তো আপনার যেই শর্ত ছিল, যেমন সিঙ্গেল এন্ট্রি, ওই সিঙ্গেল এন্ট্রি তো আপনি ট্রাভেল করে ফেলছেন। তো এখানে যদি এরকম থাকে তাহলে ইয়েস দিয়ে আমরা এখানে ইন ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে? মানে কোন দেশের ভ্যালিড ভিসা আছে, পাশাপাশি আমরা তো এটা অ্যাটাচমেন্টে দিবেই। এরপরে হচ্ছে আদার্স কোনো যদি ভিসা কন্ডিশনে ইয়া থাকে বা পিটিশন থাকে, পিরিয়ড অর স্টে, সরি এখানে হচ্ছে সরি রিফিউজ হিস্টরি যদি আমাদের কারো থাকে, রিফিউজ হিস্টরি প্রিভিয়াস, তো সেই ক্ষেত্রে রিফিউজ হিস্টরি দিয়ে দিব। এরপর হচ্ছে ডিক্লারেশন, এই ডিক্লারেশন গুলো আমরা অবশ্যই সম্মতি দিব। এই সম্মতি না দিলে কিন্তু আমরা ভিসা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে দেখেন আমরা এটা দিচ্ছি যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক ইমেজ আমরা দিব। আমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করব, দেওয়ার পরে হচ্ছে বায়োমেট্রিক একটা ইনস্ট্রাকশন লেটার আসে, ওই লেটারটা আমরা দিয়ে দেখেন অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট, দেখেন। তো কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে চাইলে প্রিন্ট নিতে পারবো, ঠিক আছে? মোটামুটি আমাদের এতক্ষণের কর্মযোগ্য যা হয়েছে এটা আমরা একটা প্রিভিউ নিতে পারবো। দেখ, আমাদের এতক্ষণের কর্মযোগ্য কত পৃষ্ঠা হয়েছে? আমাদের 11 পৃষ্ঠা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি মেম্বার্স আরো ডিলিট করলে, সরি অ্যাড করলে 14 পৃষ্ঠা পর্যন্ত হয়, 14-20 পৃষ্ঠাও হয় অনেকের। তো এটা হচ্ছে আপনার ইনফরমেশন বেজের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। তো এই হচ্ছে অবস্থা। এরপর হচ্ছে দেখেন আমরা যে ডকুমেন্ট গুলা নিয়ে ডিসকাস করছি, সব ডকুমেন্ট আপনার এখানে নেক্সট দিব। দেখেন অ্যাপ্লিকেশন ফর্মটা যদি কারেকশন থাকে কারেকশন করা যাবে, কোনো সমস্যা নাই। এরপরে নেক্সটে গিয়ে ডকুমেন্ট আপলোড করব। ডকুমেন্ট আপলোডে কি কি অপশন আছে দেখেন। প্রথমে হচ্ছে আমাদের পাসপোর্ট যেটা আছে, পাসপোর্টের ইনফরমেশন পেজ আপলোড করব। এটা গেল চুজ করব, যে ফাইলে থাকে ওই ফাইল থেকে আপলোড করে দিব। এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে হওয়া ভালো, আর জেপিজি ফরম্যাটে না থাকলে যদি আমাদের ইয়েতে থাকে তাহলে সমস্যা নেই, পিডিএফ এ থাকলে ওটা জিপিজি কনভার্ট হয়ে আপলোড হবে। এরপরে আদার পাসপোর্ট পেজেস উইথ পার্সোনাল ইনফরমেশন, আদার্স পাসপোর্ট বলতে অন্য কোনো পাসপোর্টের, অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট যদি থাকে, তো এরকম থাকতে পারে। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আমাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা থাকবে ওটার বোথ সাইডের ফটোকপি, মানে স্ক্যান করা। তো এটা হচ্ছে অনেকে বলে ট্রান্সলেট নোটারি করে দিতে হয় কিনা, যেহেতু এনআইডি কার্ডে আমাদের জন্ম তারিখ, তারপর হচ্ছে নাম, এগুলা ইংলিশে দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে লাগে না।
তো অনেকে দিতে চাইলে দিতে পারেন, ওটা কোনো ম্যান্ডেটরি না, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে এভিডেন্স অফ অ্যাপ্লিকেন্ট প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি গুলো আমরা দেখেন কারেন্ট পাসপোর্টে যেটা আছে, যেমন আপনার ভ্যালিড যে পাসপোর্টটা হোল্ড করেন ওইটার ভিতরে যেগুলো আছে ওগুলো একটা ফাইল করে দিবেন। মনে করেন আপনার 5টা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সরি থাইল্যান্ড বা ইন্ডিয়া মিলে 5টা ট্রাভেল আছে এই পাসপোর্টে, বা 2টা ভিসা আছে। তো এইগুলা একটা ফাইল করে এই এই জায়গায় সাবমিট করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে যে পাসপোর্ট গুলো, ওই পাসপোর্টের ইনফরমেশন গুলো এখানে আপনার সাবমিট করতে হবে। তো এই গেল এটা। এরপর হচ্ছে রিকমেন্ড, আর কি পেপারস রিকমেন্ড করে এখানে দেখেন, ওই যে ফ্যামিলি কম্পোজিশন যেটা, এই যে ফ্যামিলি কম্পোজিশন আমরা এখানে এটা ফিল আপ করবো। ফিল আপ যা যা ইনফরমেশন আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। ফিল আপ করে হচ্ছে এখানে সিগনেচার করব, মেইন অ্যাপ্লিকেন্ট যে তার সিগনেচার হবে এখানে। আর হচ্ছে এখানে হচ্ছে সিগনেচার অফ উইটনেস, যে কোনো একজন উইটনেসের সিগনেচার, মানে যে কোনো উইটনেস হইতে পারে, কোনো সমস্যা নেই। উইটনেস মানে সাক্ষী, সাক্ষী যে কেউ হইতে পারে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এটা ফ্যামিলি ইনফরমেশন গেল। এরপর হচ্ছে ট্রাভেল প্ল্যানটা আমরা একটা ট্রাভেল প্ল্যান দিয়ে দিব। আইটিনারি দেখেন, আইটিনারি হচ্ছে এয়ার আইটিনারি, যেটা আমরা রিটার্ন টিকিট দেখায়। এরপরে প্ল্যান অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা কোথায় কি অ্যাক্টিভিটিস করতেছি, এরকম একটা ট্রাভেল প্ল্যান আমরা দিয়ে দিব এখানে। এরপর হচ্ছে এভিডেন্স অফ ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, আমাদের ফাইন্যান্সিয়াল যত ডকুমেন্ট আছে। এখন একটা ব্যাংক স্টেটমেন্ট, ও আরেকটা জিনিস এখানে বলি নাই, যেহেতু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টে আসছি, বা এখানে হচ্ছে প্রত্যেকটা ফাইল আপনার মনে করেন পাসপোর্টের ট্রাভেল হিস্টোরি যেগুলো আছে, অ্যারাইভেল ডিপার্চার সিল যে পৃষ্ঠাগুলোতে আছে, তো এগুলো আপনি আপলোড করলেন। সব পৃষ্ঠা কিন্তু, সাদা পৃষ্ঠা কিন্তু আপলোড করা লাগে না। তো যেগুলা সিল আছে, তো এগুলা করতে গিয়ে দেখলেন 20 পৃষ্ঠা হইলো, 20 পৃষ্ঠা হইলে আপনার অনেক বড় হয়ে গেছে ফাইলের সাইজ। তো সেই ক্ষেত্রে এখানে 5 এমবির বেশি কিন্তু আপলোড করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমার সর্বোচ্চ ফাইলের সাইজ হবে 5 এমবি। এখানে ব্যাংক স্টেটমেন্ট হয়তো দেখা গেছে আপনার 20-30 পৃষ্ঠার ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আপনার 20-30 পৃষ্ঠার কোম্পানির ব্যাংক স্টেটমেন্টের ফাইল স্ক্যান করলে তো অনেক বড় হয়ে যাবে। তো সেটা আপলোড করা যাবে না। আর এই ক্ষেত্রে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কোথায়, অনলাইন থেকে দিলে হবে না। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে ব্যাংক থেকে অথরাইজড পার্সনের সিগনেচার সহকারে আপনারা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। তো এইগুলো এই আহ এরপর হচ্ছে পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট একাধিক থাকতে পারে, তো একাধিক থাকলে একাধিক দিয়ে দিব। যারা জব করি, স্যালারি অ্যাকাউন্ট নাই, তাদের পে স্লিপ বা স্যালারি অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এখানে আদার্স দিয়ে স্যালারি অ্যাকাউন্ট দিয়ে দিব। তো এটা গেল। বা অনেকের কোম্পানি অ্যাকাউন্ট থাকলে এফডিআর থাকতে পারে, এফডিআর থাকলে আদার্স লিখে নাম দিয়ে দিব, ফাইলের নাম দিলে আপলোড হয়ে, মানে সরি, নাম দিয়ে আপলোড করে দিব এফডিআর। এরপর হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট, আমরা আগেই বলছি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ট্যাক্সটা ম্যান্ডেটরি। তো ট্যাক্স ডকুমেন্ট বলতে আপনার টিন সার্টিফিকেট, লাস্ট রিটার্ন কপি যেটা আছে এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রফেশন প্রুফ হচ্ছে এখানে পে স্লিপ, যাদের জব করি তারা। এরপর হচ্ছে লিভ ফ্রম দা এমপ্লয়ার ইউর কারেন্ট, সরি লেটার ফ্রম এমপ্লয়ার উইথ কারেন্ট রোল, আপনার এমপ্লয়ার মানে আপনার হচ্ছে আমাদের যেমন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে। তো এই টাইপের যে ডকুমেন্ট গুলো আছে, অনেকের হয়তো দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার যে সময় দিছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে স্যালারি কম আছে, তো নতুন করে এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট হলে ওই এগ্রিমেন্ট পেপার দিয়ে দিবেন, যাতে টার্ম এন্ড কন্ডিশন আছে যে আপনি এখানে জব করেন, এটা একটা স্ট্রং ইয়ে। তো এরপর হচ্ছে এভিডেন্স অফ লিভ মানে এটা আমরা এনওসি বুঝি। এরপরে যারা বিজনেস করে, বিজনেস লাইসেন্স মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখন যার বিজনেস পার্সোনাল বিজনেস, সে তো বিজনেস ট্রেড লাইসেন্স দিয়ে দিল। যার পার্টনারশিপ বিজনেস, পার্টনারশিপের যে প্রুফ মানে দ্বারা বোঝায় যে সে ব্যবসার ওনার্স। এরপরে দেখেন আমরা একটা গ্রুপ আইটিনারি করছিলাম না, যে যেহেতু গ্রুপের জন্য অ্যাপ্লাই করছে, এটা গ্রুপ না করলে আসবে না, সিঙ্গেল পার্সন করলে কিন্তু আসবে না। তো এটা সিঙ্গেল পার্সন করলে আসবে না, আর যেহেতু গ্রুপ করছি সেটা আসবে। তো গ্রুপ করলে গ্রুপের একটা আইটিনারি, তো আগে একটা আইটিনারি দিলাম, আইটিনারি ওটা কার, ওটা হচ্ছে আমরা পার্সোনাল আইটিনারি দিলাম। তো এখানে গ্রুপে করতে গেলে এট এ টাইম যে অ্যাপ্লাই করতেছি, তো মানে একই সাথে ট্রাভেল করতেছি, তাহলে গ্রুপ একটা আইটিনারি দিবেন। বা আমি করছি, মানে আমার আরো 10 জন ফ্রেন্ড করতেছে, তো এরা এদের আইটিনারি দিবে, মানে ওই আইটিনারিটা আমি এখানে আপলোড করে দিব। আর পাশাপাশি এই ডকুমেন্ট গুলা যদি থাকে, যেহেতু অন্য এগুলা কোনো দরকার হবে না আমাদের, যেমন আমরা যে অর্গানাইজেশন হয়ে যাচ্ছি না, তো এগুলা দরকার হবে না, সেই ক্ষেত্রে আমরা দিব না। তো ডকুমেন্ট গুলো আপলোড হয়ে গেলে আমরা এখানে নেক্সট গেলেই আমাদের পেমেন্ট অপশনটা চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপলোড ডকুমেন্টের ডকুমেন্ট আপলোড করার পরে আমরা ভিসা ফি পেমেন্ট করতে হবে।
ভিসা ফিটা হচ্ছে আমরা ডুয়েল কারেন্সি ডেবিট ক্রেডিট কার্ড যে কোনো কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো। পেমেন্ট হচ্ছে 192.66 অস্ট্রেলিয়ান ডলার। তো এটা হচ্ছে বিএফএস অনলাইনে সরাসরি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আপনাকে পেমেন্টের একটা বিএলএন ভিসা লগইন নাম্বার একটা ইনভয়েস পাঠাবে, মানে ওটা দিয়ে আমরা বায়োমেট্রিকটা নিতে হবে। তো বায়োমেট্রিকটা কিভাবে নিব ওটা আমরা দেখা দিব। পাশাপাশি ম্যাক্সিমাম এম্বাসির বায়োমেট্রিক নেয়ার সিস্টেম অলমোস্ট সেম। তো আমরা নেক্সট